প্লিজ আঙ্কেল, আমি কিছু জানি না। যারা আমার সম্পর্কে এসব বলছে সব বানিয়ে বলছে। আঙ্কেল, আপনি আমাকে এইভাবে বাড়ি থেকে বের করে দিতে পারেন না। আমি কোনো চরিত্রহীন ছেলেকে বাড়ি ভাড়া দেব না। তোমার সম্পর্কে অনেকগুলো কমপ্লেন এসেছে আমার কাছে। দেখুন আঙ্কেল, আমি এসব কিছু করিনি। আর যারা বলেছে আমাকে ফাঁসানোর জন্য বলেছে। আমি কোনো কথা শুনতে চাই না বলেই দরজা বন্ধ করে দিল। আমিও সব কিছু নিয়ে হাঁটা শুরু করলাম। হাঁটছি আর ভাবছি, কোন শালা আমার নামে ওই টাকলা বাড়িওয়ালার কাছে নালিশ করলো। আর এখন আমি বাড়ি ভাড়া পাবো কি করে? এমনিতেই ঢাকাতে বাড়ি ভাড়া পাওয়া খুব কষ্টকর, তার মধ্যে আমি আবার ব্যাচেলার। এসব কথা ভাবছি, তখনই ফোনটা বেজে উঠলো। হ্যালো মেহেদি, কি রে, আজকে ভার্সিটি আসবি না? না রে, আজ ভার্সিটিতে যেতে পারবো না। কেন, কি হয়েছে? কোন শালা জানি আমার নামে বাড়িওয়ালার কাছে নালিশ করছে, আর বাড়িওয়ালা এখন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সে কি রে, তাহলে তুই এখন কোথায়? আমি এখন রাস্তায়, তুই যেই বাসে থাকিস সেটাতে যাচ্ছি। আচ্ছা, তুই বাসায় যাবি ঠিক আছে, কিন্তু কিন্তু কি? আমার রুম তো তালা মারা, তুই রুমে ঢুকবি কি করে? আব্বে, তুই তাড়াতাড়ি বাসায় আয়। আচ্ছা ব্রো, কুল, আমি আসছি। তুই ফোন রেখে তাড়াতাড়ি আয়। হুম। আচ্ছা, রিয়াদের বাসে যেতে যেতে আমার পরিচয় দিয়ে দেই। আমি মেহেদি হাসান, অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। আমি পরিবারের সবার ছোট। আমার পরিবারের সবাই ঢাকাতেই থাকে। তবে আমার পড়ার সুবিধাতে আমি বাসা ভাড়া নিয়ে থাকি, কারণ বাসা থেকে ভার্সিটি দূর হয়ে যায়। তাই আমাদের পরিবারে আমি, আব্বু আম্মু ও এক বড় বোন ও এক বড় ভাই আর রিয়াদ, এই হলো আমাদের সুখের পরিবার। বোনের বিয়ে হয়ে গেছে, আর ভাইয়া বড় বোনের নরদনের সাথে প্রেম করে, এটা অবশ্য সবাই জানে। আর তাদের বিয়ের তারিখও ঠিক করা হয়ে গেছে, সাথে আমারও বিয়ে ঠিক হয়ে গেছে। কিন্তু আমি সাফ সাফ জানিয়ে দিয়েছি, আমি কোনো বিদেশিনীকে বিয়ে করতে পারবো না। এখন বিদেশিনী কাকে বললাম তা ভাবছেন তো? গল্পের সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এই আপনাদেরকে পরিচয় দিতে আমি রিয়াদের এখানে চলে এসেছি। আমি এসে রুমের বাইরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর রিয়াদ আসলো। এতক্ষণে তো আসার সময় হলো। আরে একটু দেরি হয়ে গেল। আচ্ছা, কি এমন হলো ওই মুটকু টাকলা বাড়িওয়ালা তোকে বাসা থেকে বের করে দিল বলতো? বলবো, আগে তালা তো খোল, ভিতরে যাই, বসি, তারপর না হয় বলি। হুম। তারপর ভিতরে গিয়ে এবার বল। আর বলিস না, কোন শালা জানে আমার নামে ওই মোটকুটার কাছে নালিশ করছে। আর ব্যাস হয়ে গেল, টাকাটা আমাকে বাড়ি থেকে বের করে দিল। আচ্ছা, তাহলে এখন আমার কি করতে হবে? তোর কিছু করা লাগবে না। আমি যতদিন না বাসা ভাড়া পাচ্ছি ততদিন তোর এখানে থাকবো। এই না, তুই যদি এখানে থাকিস তাহলে তোর মতো আমারও বাসা হারাতে হবে, আমাকেও বাড়িওয়ালা বাসা থেকে বের করে দিবে। তাহলে আমি কই থাকবো? আমি আব্বু আম্মুকে ফোন করে বলে দিছি তুই আজকে বাসায় যাচ্ছিস। না, আমি বাসে যাব না। বাসায় গেলে শুয়ে ওই বিদেশিনীকে বিয়ে করার কথা বলে। আরে তুই বেশি দিনের জন্য যাচ্ছিস না, মাত্র 7 দিনের জন্য যাচ্ছিস। আমি এর মধ্যে একটা বাসার ব্যবস্থা করে ফেলবো। 7 দিনের জন্য? আর তুই বলছিস বেশি না? আমি 7 দিনের কথা বলছি ঠিকই, কিন্তু তার আগে যদি বাসা পেয়ে যাই তাহলে তুই চলে আসবি। কিন্তু কোনো কিন্তু নাই, আমি আব্বু আম্মুকে বলে দিচ্ছি তুই রেডি হয়ে বেরিয়ে পড়। আচ্ছা, অতপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আসলে রিয়াদ আমার বেস্ট ফ্রেন্ড প্লাস ভাই সব। ও আমার ছোট কাকুর ছেলে। রিয়াদ যখন খুব ছোট তখন আমার ছোট কাকু ও কাকিমা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। আর তারপর থেকে রিয়াদ আমাদের সাথেই থাকে, আর আমার আব্বু আম্মুকে ও আব্বু আম্মু বলেই ডাকে। আসলে আপনারা ভাবছেন সকলে তাদের বাড়িতে যেতে চায়, কিন্তু আমি কেন যেতে চাচ্ছি না তাহলে শুনুন। আমিও একটা সময় বাড়ি গেলে আর ভার্সিটিতে আসতে চাইতাম না, কিন্তু 2 বছর ধরে আমার আর বাড়ি যেতেই ইচ্ছে করে না। কারণ যখনই বাসায় যাই, আব্বু আম্মু আপু দুলাভাই ভাইয়া হবু ভাবি, তাদের একটাই কথা, আমি যেন তাদের আদরের মিম না ঘোড়ার ডিম তাকে বিয়ে করতে রাজি হয়ে যাই। আসলে আমার আব্বুর বন্ধুর ছেলের সাথে আমার আপুর প্রেম করে বিয়ে হয়। আমার আব্বুর বন্ধুর এক ছেলে ও 2 মেয়ে। আপুর বিয়ের পর ভাইয়া ও আব্বুর বন্ধুর বড় মেয়ের সাথেও প্রেম করতে শুরু করে। যখন সকলে এই বিষয়টা জেনে যায় তখন তারা ভাইয়া আর ভাবিকে শাস্তি দিবে তো দূরে থাক, তারা আবার এই সিদ্ধান্ত নিল তারা নাকি তাদের ছোট মেয়ের সাথে আমার বিয়ে দেবে। আর ব্যাস হয়ে গেল আমার বাস খাওয়া শুরু। আমার কত স্বপ্ন ছিল আমি প্রেম করে বিয়ে করব, কিন্তু তার হতে দিল কই। সকলে মিলে ঠিক করলো আমাকে একটা বিদেশি মেয়ের হাতে তুলে দেবে। ও হ্যাঁ, আপনারা তো আবার এটা বুঝতেছেন না আমি এত বিদেশি বিদেশি বলছি কেন। আসলে মিমের বয়স যখন 4 তখন সে তার ফুপির সাথে ইংল্যান্ড চলে গেছে। আজ 15 বছর হয়ে গেছে সে দেশের বাইরে।
আসলে মিমকে বিয়ে করতে এখানেই আমার প্রবলেম। ও বিদেশে বড় হয়েছে আর আমি বাংলাদেশে। ওর এখানকার কালচার আর আমার এখানকার কালচার পুরাই ভিন্ন। ওর আর আমার সাথে যাবে না, কিন্তু এটা আমি সকলকে বোঝাতেই পারছি না। তাদের সকলের একটাই কথা, তাদের আদরের ডিম এর সাথেই থুকু মিমের সাথে আমার বিয়ে দেবে। কিন্তু আমি তাদেরকে বলে দিয়েছি আমি কোনো পচা ডিমকে বিয়ে করতে পারবো না। আমি এখন পর্যন্ত পচা ডিমকে একবার দেখিও নি। যাই হোক, অনেক বলেছি আপনাদের, এখন আর না বলে এখন যদি সব বলেই দেই তাহলে গল্পের আর কি মজা রইলো। এই আপনাদেরকে এইসব কথা বলতে বলতে বাড়ি চলে এসেছি। বাড়িতে ঢুকে দেখি সকলে এসে হাজির। এই হচ্ছে এক প্রবলেম, দুটো বাড়ি এক হওয়াতে যখন যার ইচ্ছে সে চলে আসে। কারা এসেছে বুঝেননি তো? আরে আপুর শ্বশুর বাড়ির সকলে এসে হাজির। আসলে মিমো আমাদের বাড়ি একেবারেই একসাথে, এতটাই কাছে যে দুটো বাড়িকে একটা বাড়ি বললেই চলে। আসলে দুই বন্ধু মিলে একসাথেই বাড়ি করছে। আমি বাড়িতে ঢুকতেই সকলে আমাকেই ঘিরে ধরলো। এক একজন এক এক রকমের প্রশ্ন। কেউ বলছো কেমন আছিস, কেউ বলছে এতদিন পর বাড়ির কথা মনে পড়লো, আবার কেউ বলছে রোগা হয়ে গেছিস, ঠিক মতন খাওয়া দাওয়া করিস না নাকি। প্লিজ তোমরা কি শুরু করেছো? এভাবে প্রশ্ন শুরু করছো, মনে হচ্ছে আমি কোনো চাকরির ইন্টারভিউ দিতে এসেছি। কাজটা ছেড়ে কার্ডটার উত্তর দেব। ইভা বলল, থাক তোকে আর প্রশ্নের উত্তর দিতে হবে না, তুই রুমে গিয়ে রেস্ট নে, পরে সবার সাথে কথা বলিস। আপু, আমার কষ্টটা শুধু তুই বুঝলি, এটা কেউ বুঝলো না। হয়েছে দেবর্ষি, আর ঢং করতে হবে না। যাও রুমে গিয়ে রেস্ট নাও। এই যে হবু ভাবি, ভাইয়ের সাথে এখনো আপনার বিয়ে হয়নি, তো এখন আমি আপনার দেবর না, আমি আপনার বিয়াই। সো নো দেব। ওই ফাজিল, বড়দের সাথে কেউ এইভাবে কথা বলে? কে বড়? ও তো আমার ক্লাসমেট, আমি সাথে যেভাবে ইচ্ছে সেইভাবে কথা বলো। ভাইয়া তাতে তোর প্রবলেম কি? আসলে হবু ভাবি আর আমি একসাথে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়ছি। আর আমি রিয়াদ আর ভাবি খুব ভালো ফ্রেন্ড। ভাবি ইন্টারে পড়ার পর আর ভার্সিটিতে ভর্তি হয়নি। ওয়ারিয়াম, তোর বড় ভাইয়ার হবু বউ সম্পর্কে তোর বড় বউ তো হয়নি এখনো। তবে রে ফাজিল, তুই শেষে কিনা আমাদেরকে নিয়ে পড়েছিস। বেস্ট ফ্রেন্ডের পেছনে লাগবো না তো কার পেছনে লাগবো? এই, তোমরা আমার মেয়ে জামাইয়ের পেছনে সকলে এইভাবে লেগেছো কেন? আন্টি, আমি কিন্তু তোমার বড় মেয়ের জামাই, আমাকে কিন্তু বেশি জামাই আদর করতে হবে, তা না হলে আমি শ্বশুরবাড়িতে যাব না। তুই পরে, আগে আমার ছোট মেয়ে জামাই। হ্যাঁ করো করো, সব জামাই আদর ছোট মেয়ের জামাইকেই করো। করবই তো। এই আমার এত জামাই আদর পাওয়ার প্রয়োজন নেই। আমি তোমার ওই বিদেশি মেয়েকে বিয়েও করব না, আর তোমার মেয়ের জামাইও হব না আন্টি। একথা আমি আগেও বলেছি, এখনো বলছি। তুই বললেই হলো, আমি আমার ঘরের বউ মিমকেই করব। সেটা পরে দেখা যাবে আম্মু, এখন আমি রুমে গিয়ে একটু রেস্ট নেই, পরে কথা বলবো। দুলাভাই বলল, যাও গিয়ে ঘুমাও, কিন্তু স্বপ্নে কিন্তু অন্য মেয়েকে দেখো না, আমার ছোট বোনটাকেই দেখো। কেমন শালা বাবু? ভাইয়া। দুলাভাই বলল, আচ্ছা কুল কুল, যাও গিয়ে রেস্ট নাও। অতপর আমি রুমে এসে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে। আমি রিয়াদকে একটা কল করলাম। হ্যালো, কি রে, কি অবস্থা? আর অবস্থা, তুই বাসা ঠিক করছিস? আরে কেউ ব্যাচেলার ভাড়া দিতে চায় না, সকলেই বলে কাপল ভাড়া দিবে। আমি জানি না, তুই যেভাবেই হোক তাড়াতাড়ি বাসা ঠিক কর। আচ্ছা আমি দেখব। এবার বল, বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে। আব্বু আর আঙ্কেলের সাথে দেখা হয়নি এখনো। সে কি, রাত হয়ে গেছে, আব্বু এখনো অফিস থেকে আসেনি? জানি না, ঘুমিয়েছিলাম, এখন ঘুম থেকে উঠলাম, উঠেই তোকে ফোন করলাম। আচ্ছা তুই গিয়ে আব্বুকে ফোন দে, আমি কথা বলবো আব্বুর সাথে। আচ্ছা তুই লাইনে থাক, আমি দেখছি আব্বু আসছে কিনা। ওকে। অতপর নিচে গিয়ে দেখি সকলে মিলে আড্ডা দিচ্ছে। আমি সেখানে গিয়ে আব্বু আর আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম কেমন আছো। তারা বললো ভালো আছে। আমি আব্বুকে বললাম রিয়াদ কথা বলবে। অতপর আব্বু আমার কাছ থেকে মোবাইল নিয়ে চলে গেল, সাথে আম্মু, কারণ আম্মু রিয়াদের সাথে কথা বলবে। আসলে আব্বু আম্মু আমাদের যতটা ভালোবাসে রিয়াদকেও ততটা ভালোবাসে। অতপর মেহেদি, তুমি আর রিয়াদ দেখছি বাসার কথা বলেই গেছো। আগে তো কম হলেও সপ্তাহে একবার আসতে, কিন্তু এখন তো মাসে একবারও আসো না, কারণটা কি? না আসলে আঙ্কেল পড়ার চাপ বেশি তো তাই। তাই বলে বাড়ির সবাইকে ভুলে যাবে? লাস্ট ইয়ার পড়ার কি চাপ তা তো বুঝতেই পারছেন আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে কেমন? জি আঙ্কেল। অতপর সকলে মিলে গল্প করছিলাম। কিছুক্ষণ পর আব্বু আম্মু আসলো। এই গল্প অনেক হয়েছে, এবার সকলে চলো খাবে। অতপর সকলে মিলে ডিনার করতে চলে গেলাম।
সকলে মিলে ডিনার শেষ করলাম। তারপর সকলে মিলে কিছুক্ষণ বসে গল্প করলাম। তারপর রুমে এসে শুয়ে পড়লাম আর সাথে সাথে ঘুমের দেশে পাড়ি জমালাম। অতপর পরের দিন সকালে ঘুমিয়ে আসি, তখনই মনে হলো আমার উপর মনে হয় বৃষ্টি পড়ছে। আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম, উঠে দেখি এ কোনো বৃষ্টি নয়, আমার উপর এক বালতি পানি ঢালা হয়েছে। আর এই কাজটা করেছে ফারিয়া। এটা তুই কি করলে? এই, তুই আবার আমাকে তুই তোকারি করছিস? আমি তোর বড় ভাইয়ের বউ, সম্মান দিয়ে কথা বল। এখনো হোসনি, যখন হবি তখন দেখা যাবে। এখন তুই আমার ফ্রেন্ড। আচ্ছা বাদ দে এসব, আমাদের সকলের জন্য একটা সুখবর আছে, কিন্তু খবরটা তোর জন্য সুখবর হবে কিনা তা জানি না। একটু ঝেড়ে কাশ তো, কি হয়েছে ক্লিয়ার করে বলতো। আর কয়েকদিন পর ফুপিরা লন্ডন থেকে আসছে, সাথে মিমো। সব কিছু কনফার্ম, শুধু টিকিট করা বাকি আছে। টিকিট করা হয়ে গেলে যে কোনো দিন চলে আসতে পারে। কি দাদা, আমি একটা ফোন করে নেই। কাকে ফোন করবি? অতপর আমি আর কোনো কথা না বলে রিয়াদকে ফোন করলাম। হ্যালো, এত সকালে ফোন করেছিস কেন? আমার ঘুমের 12টা বাজিয়ে দিলি। আরে রাখ তোর ঘুম, আমি এখানে পুরো ফাটা বাস খাচ্ছি আর তুই আরামে ঘুমাচ্ছিস। কি হয়েছে? মিম নাকি দেশে আসছে। কি? এটা তো খুশির খবর, তোর ফিউচার দেশে আসছে। আমি যদি এখন তোর সামনে থাকতাম না, তাহলে তোর লাইফকে আমি ফিউজ করে দিতাম। আচ্ছা ভাই, কুল। আচ্ছা শোন, তোকে যে কারণে ফোন করলাম, আমি আজকেই আসছি। তুই বাসা ঠিক না করতে পারলে আমি তোর ওখানে থাকবো। আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। আরে শোন প্লিজ। ফোন কেটে দিলাম। সে কি, কালই তো আসলি, আজকে চলে যাবি? তো কি করব, ওই পচা ডিম আসার অপেক্ষায় বসে থাকবো নাকি? তারপর সে আসলে তার সাথে বাসায় রোম্যান্স করবো নাকি? আইডিয়াটা কিন্তু খারাপ না, তুই চাইলে রোম্যান্স করতে পারিস, সবাই তো এটাই চায়। আমার তো খেয়ে দে কাজ নাই, ওই বিদেশি মেয়ের সাথে রোম্যান্স করতে যাব? তোর আবার কিসের কাজ? ওই তোর সাথে বক বক করার সময় নেই আমার, তুই যা। আমার আবার ওখানে গিয়ে বাসা খুঁজতে হবে। বাসা খুঁজবি মানে? সেটা তোর জন্য লাভ নেই বলে আমি ওয়াশরুমে চলে গেলাম, কারণ আমি ওখানে বসে থাকলে ও বক বক করতেই থাকতো। আসলে ফারি আর আমি এমনি দুজনের সাথে সবসময় এইভাবেই কথা বলি। অতপর ফরিজ হয়ে এসে নিচে গিয়ে নাস্তা করলাম। তারপর সকলকে বললাম আমি আজকেই চলে যাচ্ছি। সকলে বলল, ইবা আপু বললো কালকে এসে আজকেই চলে যাওয়ার মানে কি? আমি আমতা আমতা করছিলাম, তখন ফারিয়া বলল, রিয়াদ ফোন করে বলল তাড়াতাড়ি যেতে, ভার্সিটিতে পড়ার চাপ বেশি তো তাই। সকলে ফারিয়ার কথা শুনে বলল, ইবা আপু বললো আচ্ছা ঠিক আছে যাইস। আসলে আমি ফারিয়ার পেছনে লাগলে কি হবে, ও সবসময় আমাকে সাহায্য করে। অতপর আমি সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আমি রিয়াদের ওখানে গিয়ে উঠলাম, তারপর রিয়াদের রুমে ঢুকলাম। ওই তুই বাসা ঠিক করছিস? আরে তুই চলে এসেছিস বস? আরে রোক তোর খাতির দাড়ি, আগে বল বাসা ঠিক করছিস কিনা। আরে ঢাকা শহরে কি ব্যাচেলার ভাড়া পাওয়া এত সহজ নাকি বল? তার মানে তুই এখনো বাসা ঠিক করতে পারিসনি? আচ্ছা মেহেদি শোন, বাইরে একটা মেয়ে সাহায্যের জন্য দাঁড়িয়ে আছে। তো আমি কি করব? কিছু টাকা পয়সা দিয়ে বিদার করে না ভাই, এমনিতেই এক প্যারায় আছি, তুই এর মধ্যে আরেক কথা বলছিস। আসলে আমি কথাগুলো এতটাই জোরে বলছিলাম যে বাইরে থেকে আমার কথাগুলো শোনা যাচ্ছিল। তখনই একটা মেয়ে রুমে ঢোকে। ওই কি বলি, আমি কোনো ফকি না যে তুই আমাকে টাকা পয়সা দিয়ে বিদায় করবি। এই কে আপনি, আর এখানে কেন, আর কি আবল তাবল বকছেন? এই থাম তো মেহেদি, আমি ওকে নিয়ে এসেছি। একটু আগে ওর কথাই বলছিলাম তোকে। আর ওর নাম রিয়া। রিয়া আর তোর একই প্রবলেম, রিয়ারও বাসা লাগবে। তো কি করব, নিজের জন্যই বাসা ঠিক করতে পারছে না, তো তাহলে এই পেতনির জন্য কি করে বাসা ঠিক করব? ওই কি বলি, আমি পেতনি? আপনি তো শুধু পেতনি না, আপনি একটা ফাজিল মাইয়া। ওই তুই আলুর বস্তা, তুই রাম ছাগল, তুই অ্যানাকোন্ডা, তুই একটা জলহস্তি। আর 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 মনে পড়ছে না, পরে বলবো। এই তোমরা চুপ করবে একটু? এমন করলে সারা জীবন একসাথে থাকবে কি করে? সারা জীবন মানে? ভাইয়া, আমি আলুর বস্তার বউ হতে পারবো না। এই কে আলুর বস্তা? আপনি একটা পচা কুমড়া। ওই কি বলি, আমি পচা কুমড়া? তুই একটা হাতির বাচ্চা। ওই তোরা চুপ করবি, আমাকে কিছু বলতে দে। আচ্ছা বলো, শুনছি। মেহেদি, তোরও বাসা প্রয়োজন, রিয়ারও বাসা প্রয়োজন। দুইজনের যেহেতু বাসার প্রয়োজন, তাহলে দুইজনই না হয় একটি বাসা নিয়ে থাক। এমনিতেই বাসা পায় না, আর একটা মেয়েকে সাথে নিয়ে বাসা পাবো? তাও আবার তার আর আমার মাঝে কোনো সম্পর্ক নেই। নেই তো হবে।
মানে সম্পর্ক হবে মানে? আজ থেকে তুই আর রিয়া হাজব্যান্ড ওয়াইফ। হোয়াট? আরে ভাই, এত রেগে যাচ্ছিস কেন? আমি তো আর তোদের সত্যি সত্যি হাজব্যান্ড ওয়াইফ হতে বলিনি। আজ থেকে তুই শুধু এটার অভিনয় করবি ব্যাস। আর একটা রুমে দুইজনে শেয়ার করে থাকবি। এই মেয়ের সাথে একসাথে এক রুমে কখনো সম্ভব না। রিয়াদ ভাইয়া, আপনার বন্ধু কিন্তু আমাকে সরাসরি অপমান করছে। সমস্যায় পড়েছি বলে আপনার কাছে সাহায্য চেয়েছি, কিন্তু অপমান হতে চাইনি ভাইয়া। এই রিয়া বোন, তুমি কিছু মনে করো না প্লিজ। ও একটু রাগে তো, তাই রাগের মাথায় বলে ফেলেছে। আর মেহেদি, তুই একটু আমার সাইডে আসতো। অতপর মেহেদিকে সাইডে নিয়ে বললাম, এই তুই কি করছিস বলতো? একবার ভেবে দেখ, বাসা যদি না পাস তাহলে তোকে বাড়ি ফিরে গিয়ে বেশ কিছুদিন থাকতে হবে। আর তুই বললি মিম নাকি দেশে আসছে। এবার একবার ভেবে দেখ, তুই যদি বাসায় গিয়ে থাকিস তখন মিমের কাছে থাকতে হবে। এখন তোর মতামত, তুই যদি রিয়ার সাথে রুম শেয়ার করে না থাকিস তাহলে যা গিয়ে মিমের সাথে রোমান্স কর। আচ্ছা, রিয়াদ তো ঠিকই বলছে। আমি যদি রুম না পাই তাহলে আমাকে বাসায় যেতে হবে আর ওই পচা ডিমের সাথে থাকতে হবে। তখন তো আরও বড় প্রবলেম হবে। এখানে তো শুধু অভিনয় করতে হবে। অভিনয় করলেই তো আর হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাচ্ছে না। মনে মনে ভাবলাম, কি ভাবছিস? আমি রাজি। অতঃপর আমি বাইরে গিয়ে রিয়াকে বললাম, আমি রাজি। আচ্ছা রিয়াদ, চল এখন তাড়াতাড়ি। আজকের বিকালের মধ্যেই একটা বাসা ঠিক করে ফেলতে হবে। বাসা তো রেডি। বাসা রেডি মানে? আমি আর রিয়া বাসা দেখে এসেছি, বাড়িওয়ালার সাথেও কথাও শেষ। এখন শুধু তোর মতামতের অপেক্ষায় ছিলাম। তোর মতামত যেহেতু পেয়ে গেছি তাহলে আজকেই বাড়িতে উঠতে পারবি। তাহলে আর কি, চল নতুন বাসায় আজকে উঠে যাব। অতঃপর আমরা তিনজন নতুন বাসায় গেলাম। বাড়িওয়ালা আমাদের এখানে এসে বলল, তামা, তোমার হাজবেন্ড কি এই ছেলে? জি আঙ্কেল, আমি ওনার বর। সে কি, তুমি তোমার ওয়াইফকে আপনি করে বলছো কেন? না মানে আঙ্কেল, হয়েছে কি, ওর সাথে আজকে আমার ঝগড়া হয়েছে, তাই রাগ করে আপনি বলছে। তুমিও না আঙ্কেলের সামনেও আপনি করে বলছো। ও আচ্ছা, তোমাদের জিনিসপত্র তো আগেই নিয়ে এসেছো। তামা, তুমি তো বললে বর আসলেই বাসাতে উঠবে, তাহলে কি তোমরা আজকে থেকেই বাসাতে উঠবে? জিনিসপত্র আগে নিয়ে এসেছে মানে? আমি কখন আমার জিনিসপত্র আনলাম? আরে ভাই, আমি আর ভাবি সব কিছু নিয়ে এসেছি। রুম সাজিয়ে কমপ্লিট করে গেছিলাম। আঙ্কেলকে বলেছি তুই আসলেই তোরা এই বাড়িতে উঠবি। তোকে বলতে ভুলে গেছিলাম। আরে তুই ওকে ভাবি বলছিস কেন? আরে ভাই, তুই রাগ ভাবির উপর করেছিস, তাই বলে কি আমি এখন ভাবিকে ভাবি রাখতে পারবো না? আবার ভাবি বলছিস? বলছি না তোকে, তুই ওকে ভাবি বলবি না। আঙ্কেল প্লিজ, আপনি রুমের চাবিটা দিন। আমার ভিতরে গিয়ে ওর রাগ ভাঙাতে হবে। আচ্ছা নেই মা। আর হ্যাঁ মেহেদি বাবা, তুমি শোনো, নতুন বিয়ে করেছো, বউয়ের সাথে একটু একটু ঝামেলা হতেই পারে, তাই বলে এইভাবে রাগ করে থেকো না। জি আঙ্কেল, ঠিক আছে। অতঃপর আমরা চাবি নিয়ে রুমে চলে গেলাম। রুমে ঢুকে, এই, আপনার মাথায় কি শুধু গোবর ভরা? এই কি বললেন আপনি? ঠিকই তো বললাম। আমার তো মনে হয় আপনার চেয়ে একটা গরুরও বুদ্ধি বেশি। এই মুখ সামলে কথা বলুন। রিয়া তো ঠিকই বলছে। তুই বাড়িওয়ালার সামনে রিয়াকে আপনি আপনি বলছিলি কেন? তো কি বলবো, ওনাকে তো আমি চিনি না। ওনার সাথে আমার পরিচয় মাত্র আজকে। সেটা আমরা জানি, বাড়িওয়ালা জানে না। যদি বাড়িওয়ালা জানে তাহলে তোদের আর এই বাড়িতে থাকতে হবে না। এখন তাহলে আমাকে কি করতে হবে? কচি খোকা, যেন কিছুই জানে না। এই আমি আপনাকে কিছু বলিনি। আমি আমার ব্রেস্টকে প্রশ্ন করছি। আপনার মতন মাথা মোটার থেকে আমি নেব বুদ্ধি। ওই কি বলি, আমি মাথা মোটা? তুই একটা গরু। আপনি একটা পেতনি। ওই তোরা থামবি প্লিজ? আমি কি কিছু বলেছি ভাইয়া? আপনার বন্ধুই তো আগে ঝগড়া শুরু করেছে। এই একদম মিথ্যা বলবেন না। আপনি আগে ঝগড়া শুরু করছেন। পাঠকরা দেখছেন কি মিথ্যাবাদী মেয়ে, নিজে আগে ঝগড়া শুরু করে বলে কি আমি আগে ঝগড়া শুরু করছি। আচ্ছা, ঝগড়া আগে আমি শুরু করছি। এবার একটু চুপ কর প্লিজ, না হলে আমি পাগল হয়ে যাব। আমাকে কিছু বলতে দে। আচ্ছা বল। আজকের পর থেকে তোরা দুইজন দুজনকে তুমি করে বলবি। আর হ্যাঁ, এরপর থেকে আর কোনো ঝগড়া করবি না। আমি ওনাকে তুমি করে বলতে পারবো না। ওকে ফাইন। এরপর বাসা হারালে তুই আমার কাছে যাবি না, প্রয়োজনের রাস্তায় শুবি, তাও আমাকে কিছু বলবি না। আরে ভাই রাখছিস কেন? ওকে ডান, আমি ওনাকে তুমি করে বলবো। গুড।
আর হ্যাঁ রিয়া, তোমাকেও একটা কথা বলছি, আজকের পর থেকে আর ঝগড়া করবে না, ঠিক আছে? আমাকে না ভাইয়া, আপনার বন্ধুকে বলেন। আমি জানি ঝগড়াটা কে শুরু করে। ভাই এবার একদম ঠিক বলছিস। ভাইয়া আপনিও? আরে রিয়া, আমি তোমাদের ভালো চাই বলেই এ কথা বলছি, প্লিজ কান্না করো না। আর মেহেদি, তোকেও এত দাঁত কেলিয়ে হাসতে হবে না। ভাইয়া আপনি তো বলছেন আপনার বন্ধু অনেক ভালো, কিন্তু উনি তো অনেক পচা। আমি ওনার সাথে সারা জীবন থাকবো কি করে? তুমি মেহেদিকে উনি করে বলছো, আমি বললাম তোমরা দুজন দুজনকে তুমি করে বলবে। সরি ভাইয়া। আচ্ছা আজকে আমি আসি। মেহেদি, তুই আর কোনো ফাজলামি করবি না, ঠিক আছে? আরে বস, তুই তো পুরা শুরু হয়ে গেলে, পুরা গার্ডিয়ানের মতন বিহেভ করছিস, মনে হচ্ছে তুই আমার গার্ডিয়ান। আচ্ছা আজকে আসি, কালকে ভার্সিটিতে দেখা হবে, বাই। দাঁড়া, আমিও তোর সাথে একটু বের হব। ওই তুই আবার এই রাত্রিবেলা কই যাবি? আরে রাত 9টা বেজে গেছে, এখন রান্না করব কখন আর ডিনার করব কখন? তাই এখন বাইরে থেকেই খাবার আনতে যেতে হবে। আর তাছাড়া কালকে সকালে কি রান্না করব? কালকের জন্য তো কিছু বাজার করে আনতে হবে, তাই না? ও আচ্ছা, তাহলে চল। চল। বাই রিয়া, কালকে ভার্সিটিতে দেখা হবে। আর তোমার এই বোকা বড়টার সাথে ঝগড়া করো না কিন্তু। ওই চল তো। বাই রিয়াদ ভাই, আপনি চিন্তা করবেন না ভাইয়া, আমি আপনার বোকা বন্ধুকে এত ভালোবাসবো যে আগামী 1 বছর পর আপনার বন্ধু পাবনা থাকবে। তোমার ইচ্ছা, তুমি একে পাবনা পাঠাও, না হয় যেখানে ইচ্ছে সেখানে পাঠাও, আমার কোনো সমস্যা নেই। তোর মতন বেস্ট ফ্রেন্ড থাকলে আর শত্রুর প্রয়োজন নেই। এবার চল, বকবক না করে। আচ্ছা চলো। বউ, তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসে অপেক্ষা করো, আমি বাইরে গিয়ে খাবার নিয়ে আসছি, কেমন? বাবা দারুণ তো, বেশ উন্নতি হচ্ছে। অতঃপর সকলে মিলে হেসে দিলাম। তারপর আমি আর রিয়াদ বেরিয়ে পড়লাম। রাস্তা থেকে রিয়াদকে রিক্সায় তুলে দিয়ে আমি চলে গেলাম বাজার করতে। বাজার শেষ করে চলে গেলাম একটা রেস্টুরেন্টে গিয়ে 1 প্যাকেট বিরিয়ানি নিলাম। তারপর হাঁটা ধরলাম বাসার দিকে। কিছু দূরে সেই মনে হলো, না আমি একা একা খাবো আর মেয়েটা না খেয়ে থাকবে, সারা রাত, এটা খারাপ দেখা যায়। আমি বরং গিয়ে আরেক প্যাকেট বিরিয়ানি নিয়ে নেই। যেই ভাবা সেই কাজ, আমি গিয়ে আরেক প্যাকেট বিরিয়ানি নিয়ে নিলাম। তারপর বাড়ির দিকে রওনা হলাম। বাড়ি ফিরে বেশ কয়েকবার কলিং বেল বাজালাম। বেশ কিছুক্ষণ কলিং বেল বাজানোর পর রিয়া দরজা খুলে দিল। যেখানে আমি ঝাড়ি মারবো সেখানে রিয়া বলল, এই এভাবে কলিং বেল বাজাচ্ছিলেন কেন? আরে এতক্ষণ লাগে আপনার দরজা খুলতে? রুমে ঢুকতে ঢুকতে বললাম। রিয়াদ ভাইয়া কি বললো মনে নেই তোমার? ও সরি, এত সময় লাগলো তোমার দরজা খুলতে? ভেতরে কি করছিলে? আমি তো ওয়াশরুমে ছিলাম, ফ্রেশ হচ্ছিলাম, তাই শুনতে পাইনি। এত সময় লাগে ফ্রেশ হতে? এই যে আমি তোমার বিয়ে করা বউ না, সো তোমার সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। ও সরি, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। এই কথা বলে আমি খাবারগুলো রিয়ার কাছে দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমি রিয়াকে বললাম খাবারগুলো দিতে। রিয়া আমাকে বিরিয়ানি 2টা প্যাকেট দিল। আমি প্যাকেটগুলো খুলে অবাক, কারণ এখানে কোনো মাংস নেই। দেখে বোঝা যাচ্ছে কেউ এগুলো উপর থেকে তুলে খেয়ে নিছে। এটা কি তোমার কাজ? কোনটা? বিরিয়ানি থেকে মাংস কে খেয়েছে? কেন, আমি খেয়েছি। এইভাবে খেয়েছো কেন? আমি গোস্ত খেতে খুব ভালোবাসি, তাই। এখন আমি কি খাবো? কেন, এখানে তো অনেকগুলা বিরিয়ানি আছে, সেইগুলা খান। আমি তো শুধু গোস্ত খেয়েছি, বিরিয়ানি খাইনি তো। তোমার এটো খাবার আমি খাবো? বউয়ের এটো খাবার খেলে কিছু হয় না। রাক্ষসী মেয়ে। এই একদম রাক্ষসী বলবেন না বলে দিলাম কিন্তু। 100 বার বলবো, আমার বিরিয়ানির প্যাকেটের মাংস খেয়েছো কেন? খেয়েছি তো বেশ করেছি, এখন তোমার সাথে আর বক বক করবো না। আমার ঘুম পেয়েছে, আমি যাই ঘুমাই। তোমার খেতে ইচ্ছে হলে খাও, না খেতে ইচ্ছে হলে না খেয়ে ঘুমিয়ে পড়ো। বাহ, রিয়া মেয়েটা যেমনই হোক না কেন, ওর হাসিটা খুব সুন্দর, যেন ওর হাসিতে মুক্ত ঝরছে। এসব কথা ভাবতে ভাবতে কখন যে রিয়ার এটো খাবার খাওয়া শুরু করছি খেয়ালই করিনি। যখনই হেস ফেলো চেয়ে দেখলাম পুরোটা সাবার করে ফেলছি। শেষে কিনা একটা মেয়ের এটো খাবার খেলাম। অতপর আমি প্লেট রেখে বেডে রুমে আসলাম। এসে পড়লাম আর এক সমস্যায়। রিয়া দেখি বেডে শুয়ে আছে। এখন আমি কি করি? আমি এখন শোবো কোথায়?
একবার ভাবলাম মেয়েটাকে ডাকি, আরেকবার ভাবলাম না থাক, ঘুমিয়ে আসে যেহেতু ঘুমিয়ে থাক। কিন্তু সমস্যা হচ্ছে আমি শোবো কই? এসব ভাবছি তখন হঠাৎ রিয়ার মুখের দিকে আমার চোখটা গেল। আমি তো এক দৃষ্টিতে চেয়ে আছি, কি সুন্দর লাগছে ওকে ঘুমন্ত অবস্থায়। দিনের ঝগড়াটে রিয়া আর এখনকার ঘুমন্ত রিয়ার মধ্যে কত ব্যবধান। দিনের রিয়াকে দেখে মনে হচ্ছিল একটা শাকচুন্নি, আর ঘুমন্ত অবস্থায় এই মুখটা দেখে মনে হচ্ছে এই মুখে কত মায়া। এই মায়া যেন আমাকে কাছে টানছে। আমি একটা ঘোরের মধ্যে চলে গেছি। তখন মোবাইলে একটা মেসেজ এলো। আমি ঘোর থেকে ফিরে আসলাম, মোবাইল বের করে দেখি সিম কোম্পানির মেসেজ। আমি মনে মনে বললাম এই প্রথম একটা ঠিক সময় মেসেজ দিয়েছে। আমি যেই ঘোরের মধ্যে ছিলাম, মেসেজটা না আসলে হয়তো আমি রিয়াকে কেস করেই ফেলতাম। অতবার আর কিছু না ভেবে আমি গিয়ে সোফায় শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মেয়েটা গুড়শুটি মেরে ছোট বাচ্চাদের মতন শুয়ে আছে। আমি কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে থেকে উঠে চলে গেলাম নাস্তা তৈরি করতে। একবার ভাবলাম রিয়া তো এখনো ওঠেনি, তাহলে ওর নাস্তাও আমি তৈরি করে ফেলি। রাতের কথা মনে পড়তে ভাবলাম না, এই ফাজিল মেয়ের জন্য আমি নাস্তা তৈরি করব না, আমাকে এটো খাবার খাইয়েছে। তারপর শুধু নিজের নাস্তা তৈরি করলাম। নাস্তা তৈরি শেষ করে এসে আমি ওয়াশরুমে যাব। আমি ওয়াশরুমের ভেতর থেকে দেখে লক করা। ভেতরে কে? তোমার বউ। ও আচ্ছা, তাড়াতাড়ি বের হও, আমি ফ্রেশ হব। আর একটু। অতপর কিছুক্ষণ পর রিয়া ফ্রেশ হয়ে বের হলো। এই তুমি ওয়াশরুমে গিয়ে ঘুমিয়ে পড়ো নাকি এত সময় লাগে? আমি ওয়াশরুমে গিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে আমার ফিউচারকে স্বপ্নে দেখি। এবার বলো, সকালের নাস্তা কি তৈরি করেছো? আমার খুব ক্ষুধা লাগছে। আমি তোমার জন্য কিছু তৈরি করিনি, শুধু আমার নাস্তা তৈরি করছি। কেন? আমার জন্য নাস্তা করনি কেন? কালকে রাত্রে তোমার জন্য আমি না খেয়ে ঘুমিয়েছি। এখন যাও, কিচেনের সব কিছু রাখা আছে, নিজের নাস্তা নিজে তৈরি করে খাও। এ কথা বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। এটা আর বললাম না যে গতকাল রাতে ওর এটো খাবার আমিই খেয়ে ফেলেছি, তাহলে আবার আমাকে নিয়ে হাসাহাসি করবে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখি মর্নে আরামে আমার তৈরি করা নাস্তা দিয়ে ব্রেকফাস্ট করছে। আমার তো মাথা গরম হয়ে গেল। এই কি করছো তুমি? কেন, চোখ নেই নাকি? দেখছো না কি করছি? তুমি আমার তৈরি করা নাস্তা খাচ্ছ কেন? খাবার সময় বেশি কথা বলতে নেই। আমি তো শুধু আমার নাস্তা তৈরি করছিলাম, কিন্তু তুমি তো সেটা খেয়ে নিছো। কারণ আমি কি খাবো? তুমি বাহির থেকে নাস্তা করে নিও। তুমি নিজেই তো বাইরে থেকে নাস্তা করে নিতে পারতে, আমার খাবার খেলে কেন? আমি বাহিরের খাবার খেতে পারি না। তাহলে নিজের নাস্তা নিজে তৈরি করে খেতে তোমার লজ্জা করে অন্যের খাবার খেতে? আমার লজ্জা করবে কেন? আমি তো আর অন্য কোনো জিনিসে ভাগ বসাচ্ছি না, আমার বরের জিনিসেই ভাগ বসাচ্ছি। আর হ্যাঁ, আমি রান্না টান্না কিছু করতে পারি না। কি? তুমি রান্না পারো না মানে? তাহলে প্রতিদিন আমাকে? প্রতিদিন তোমাকে রান্না করতে হবে আমার জন্য। আমি পারবো না। সমস্যা নেই, তাহলে প্রতিদিন আজকের মতোই হবে। তুমি রান্না করবে আর আমি খাবো, কিন্তু তুমি খেতে পারবে না। আপনি গেলেন। এই কথা বলে আমি রেগে গস গস করতে করতে রুমে চলে আসলাম। তারপর রুমে এসে রেডি হয়ে নিলাম ভার্সিটিতে যাওয়ার জন্য। রেডি হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য বের হচ্ছি, তখনই এই কোথায় যাচ্ছ? এমনিতে রাগে মাথাটা গরম, তার মধ্যে আবার ভার্সিটিতে যাচ্ছি যে নাও এই প্রশ্ন করছে, তাই রেগে বলে দিলাম জাহান্নামে যাচ্ছি। তুমি যাবে? না, আমি জাহান্নামে যাব না, তবে ভার্সিটিতে যাব। আর এখন তোমার কাজ হলো তুমি আমাকে ভার্সিটিতে পৌঁছে দিয়ে তারপর জাহান্নামে যাবে। এই আমি কি তোমার পার্সোনাল পিএ নাকি তোমার সব কথা আমাকে শুনতে হবে? না, তুমি আমার পার্সোনাল পিএ না, তুমি আমার পার্সোনাল বর। তাই তোমাকে আমার সব কথা শুনতে হবে। ওকে ঠিক আছে, তাহলে আজকে রাতে আমার পার্সোনাল বউয়ের কাছ থেকে পার্সোনাল স্বামীর অধিকারটা নিয়ে নেব, কি বলো? সেটা রাতে দেখা যাবে, এখন চলো। আমার আর কি করার, এই পাগলে মেয়েকে যদি না নেই তাহলে আমার পিছু ছাড়বে না। তাই রিয়াকে সাথে নিয়ে ভার্সিটিতে রওনা হলাম। সমস্যাটা হলো রিক্সায়, রিয়ার আমি এক রিক্সায়। আমার খুব লজ্জা করছিল, তা আমি খুব কিনারে চেপে বসেছিলাম। কিন্তু ফাজিল মেয়ে আমার দিকে এসে আমার সাথে চেপে বসলো। আমি মাঝে মাঝে আরও চোখে তাকিয়ে দেখি ফাজিল মেয়েটা মুসকে মুসকে হাসছে। আমি মনে মনে বললাম ফাজিল মেয়ে জানে কোথাকার। আমি একটা ছেলে হয়ে লজ্জা পাচ্ছি, আর উনি একটা মেয়ে হয়ে কেমনে লজ্জার মতো হাসছে। অতপর আর কি, এসব কথা ভাবতে ভাবতে ভার্সিটিতে পৌঁছে গেলাম। রিক্সা থেকে নেমে রিয়া সোজা ভার্সিটির গেট দিয়ে ঢুকে গেল।
আমি রিয়াকে রিক্সা ভাড়া দেওয়ার জন্য ডাকলাম, কিন্তু আমার কথা না শোনার ভান করে চলে গেল। ফাজিল মাইয়া, আমি একা আসলে বাসে করে মাত্র 5 টাকা দিয়ে আসতে পারতাম, কিন্তু এই ফাজিল মায়ের জন্য রিক্সা করে আসতে হলো। সে নাকি বাসে করে আসতে পারবে না, এখন আমার পকেট থেকে 40 টাকা দিতে হলো। একদিন হয় মারলাম, কিন্তু এই ফাজিল মায়ের মতিগতি দেখে মনে হচ্ছে প্রতিদিনই আমাকে বাস দেবে। আমি রিক্সা ভাড়া দিয়ে ভার্সিটির গেট দিয়ে ঢুকলাম। ঢুকে দেখি রিয়াদ হাসাহাসি করে কথা বলছে। আমাকে দেখেই চুপ হয়ে গেল। আমি ওদের কাছে গেলাম। রিয়াদ আমাকে হাসতে হাসতে বলল, তা ভাই কেমন কাটলো বউয়ের সাথে প্রথম রাত? এটা বউ নাকি বাস? আমার তো মনে হয় তুই ইচ্ছে করে আমার পিছনে বাস ফিট করছিস। কেন, কি করেছে আমার ভাবি? তোর ভাবির কাছে জিজ্ঞেস কর কি করছে তোর ভাবি। তো কি করেছে গো মাই সুইট ভাবি? কি গো, রাতে কি করেছো বলে দিব? দেবরজি তো জানতে চাচ্ছে। আমি তো সার্কাসের জোকার, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। সরি জানু। আচ্ছা, আমি ভাইয়াকে বলে দিই কালকে রাতে আমরা কি করেছি। আচ্ছা রিয়াদ ভাইয়া শোনেন। বলো বলো, আমি তো শোনার জন্যই অপেক্ষা করছি। কালকে রাতে আপনার বন্ধু আমার এটো খাবার খেয়েছে। কি, তুমি দেখে ফেলেছো? তার মানে তুই সত্যি রিয়ার এটো খাবার খেয়েছিস? এতে অবশ্য সমস্যাও নেই, কারণ বউয়ের এটো খাবার তো খাওয়াই যায়, তাই না? এই বলে রিয়া হাসাহাসি শুরু করে দিল। আর ওদের হাসতে দেখে রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে। থাক তুই এই ফাজিল মেয়ের সাথে, আমি যাই। আরে কই যাস? জাহান নামে। তুই যাবি? আরে ভাইয়া যেতে দিব তো, ও নাস্তা করতে যাবে। কেন, বাসা থেকে কি নাস্তা করে বের হয়নি নাকি? না, এই রাক্ষসী আমার তৈরি করা সব খাবার খেয়ে ফেলেছে। রিয়া তো ভালোই করেছে। তুই শুধু নিজের জন্য নাস্তা তৈরি করেছিস কেন? রিয়ার জন্য সাথে করতে পারলি না? তাইলেই তো হতো। ভাইয়া একদম ঠিক বলেছেন। ওই তুই ওর হয়ে কথা বলছিস? থাক তুই এখানে। এটা বলে আমি রাগে গজ গজ করতে করতে সেখান থেকে চলে আসলাম। অতপর আমি সেখান থেকে রেগে ভার্সিটির গেট দিয়ে বেরিয়ে গেলাম। তারপর একটা রেস্টুরেন্টে ঢুকে নাস্তাটা সেরে নিলাম। এবার খুব শান্তি। তারপর নাস্তা সেরে আমি সোজা ক্লাসে চলে গেলাম। রিয়া কারোর সাথে দেখা করলাম না। ক্লাসে গিয়ে দেখি রিয়াদ ক্লাসে, ওর পাশে গিয়ে বসে পড়লাম। কিরে, নাস্তা করেছিস? আমার সাথে তুই কোনো কথা বলবি না। রেগে আছিস কেন? রাখবো না তো কি করবো? তুই এমন ফাজিল একটা মেয়েকে আমার কাঁধে ফেলেছিস, সারাক্ষণ শুধু আমাকে বাস দেয়। তার জন্য রেগে আছিস? তুই আবার হাসছিস? আরে ভাই, এটা খুব ভালো, তবে একটু ফাজিল। একটু না, পুরোটাই ফাজিলের হাড্ডি। এমন ফাজিল মেয়েগুলোর মন কিন্তু খুব ভালো হয়। সেটা আমি রিয়াকে প্রথম থেকেই বুঝতে পেরেছি। কি রে, কিছু বলবি? কই না তো, কিছু বলিনি। আচ্ছা স্যার চলে এসেছে, এবার কথা বন্ধ করে ক্লাস কর। অতবার চুপচাপ ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ করে বাসায় আসছি, তখন রিয়া আমায় ডাকলো। ওই ডাকতেছো কেন? কই যাও? কেন বাসায়? আমাকে একা রেখে চলে যাচ্ছ কেন? তুমি কি ছোট বাবু নাকি? তোমাকে আসার সময় নিয়ে আসতে হবে, আবার যাওয়ার সময় সাথে করে নিয়ে যেতে হবে। আমি তোমার বাবু, জান, বউ সব। আমাকে তোমার সাথে করে নিয়ে যেতে হবে এবং নিয়ে আসতে হবে। এই তুমি আমার বিয়ে করা বউ না, এটা একটা শুধু অভিনয়, এর বেশি কিছু না। অভিনয় আর যাই হোক, এখন আমি তোমার বউ, এটাই ফাইনাল। এবার বক বক না করে চলো তো। তারপর আর কি, রাক্ষসিনীকে সাথে নিয়ে আবারও রিক্সা করে আসতে হলো, আর রিক্সা ভাড়া তো আমাকেই দিতে হলো। অতপর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে কিচেনে গেলাম, কিছু রান্না করতে হবে। আমি রান্না শুরু করছি, কিছুক্ষণ পর রাক্ষসিনী হাজির। এই কি রান্না করো? ডিম ভাজি আর ভাত, যদিও সাথে মুরগির মাংস রান্না করছি, কিন্তু বলিনি, কারণ বলা তো যায় না যদি আমাকে না দিয়ে নিজে একাই পুরোটা সাবার করে ফেলে। যে রাক্ষসী। আমি শুধু ডিম ভাজি দিয়ে খেতে পারবো না, আমার জন্য সাথে অন্য কিছু রান্না করো। আমার তো ঠেকা নাই যে তোমার জন্য রান্না করতে হবে। ডিম ভাজি খেতে ইচ্ছে হলে খাও, নাহলে নিজে কিছু রান্না করে খাও। আচ্ছা তাহলে তাড়াতাড়ি ডিম ভাজি দিয়ে দাও, আমার খুব ক্ষুধা লাগছে। না, মেয়েটার মনে হয় খুব ক্ষুধা লাগছে, তাই এইভাবে বলছে। কি হলো? আচ্ছা তুমি গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। অতপর রিয়া চলে গেল। আমি ওর রান্না শেষ করে রিয়াকে রুম থেকে ডেকে এলাম। তারপর দুজনে মিলে খেতে বসলাম। তুমি না বললে তুমি ডিম ভাজি করেছো?
মুরগির গোস্ত আসলো কোথা থেকে? আমার বউটার জন্য রান্না করলাম। তাই নাকি গো? তুমি আমাকে এত ভালোবাসো? আই লাভ ইউ জানু। আরে রাখো তোমার লেবু, এটা আমি আগে রান্না করছি। তোমাকে বললে তুমি সব খেয়ে নেবে বলে বলিনি। তুমি এটা বলতে পারলা জানু? এখন যা মজা নাও আর নিয়ে নাও। আজকে রাতে এমন ভয় দেখাবো, এরপর আর আমার সাথে লাগতে আসবে না। কি গো, কি ভাবো? হয়েছে, তোমার আধিক্যতা রেখে এবার খাও। অতবার দুজনে মিলে লাঞ্চ করলাম। লাঞ্চ শেষ করে রুমে এসে একটু শুয়েছি, চোখটা লেগে এসেছে। তখনই কানের কাছে রাক্ষসিনী চেঁচিয়ে উঠলো, এইভাবে চেঁচাচ্ছ কেন? তুমি এখানে শুয়ে আছো, আমি শোবো কই? কেন, আমার পাশে গিয়ে শুয়ে পড়ো। তোমার পাশে শোবো মানে? আমার পাশে শুলে প্রবলেম কি? আমরা তো স্বামী স্ত্রী, তাই না? এটা বলে আমি চোখ মেলাম, কিন্তু আমার চোখ মেরে কোনো লাভ হলো না। এই মেয়ে আমার থেকেও ফার্স্ট। আমি কথাগুলো বললাম ও যাতে এখানে না শোয়, যাতে আমি একা আরাম করে বেডে শুতে পারি। সবাই শুতে ভালো লাগে না, খুব ছোট জায়গা। কিন্তু আমার চিন্তাকে উল্টো করে দিয়ে সোজা এসে আমার বুকে শুয়ে পড়লো। এই কি করছো? কেন, আমার বরের বুকে শুয়ে আছি? এ ফাজিল মেয়ে, সরো। না, আমি আমার বরের বুকে থেকে সরবো না। তুমি তো বড় ফাজিল। এই কথা বলে আমি রিয়াকে আমার বুক থেকে সরিয়ে বেড থেকে উঠে পড়লাম। এই কোথায় যাও জানু? আমাকে একটু আদর করো না। আদর রাত্রে করবো, কেমন বউ? অতবার আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম, তারপর ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি বিকাল হয়ে গেছে। বেডের দিকে তাকিয়ে দেখি রিয়া ঘুমিয়ে আছে। কি সুন্দর লাগছে ওকে, একদম বাচ্চাদের মতন গুড়িসুড়ি হয়ে শুয়ে আছে। কি মায়াবী ওর মুখটা। একবার ওর এই ঘুমন্ত মুখটা দেখলে চেয়ে থাকতে ইচ্ছে করে, ওর দিক থেকে আর চোখ সরাতে ইচ্ছে করে না। হঠাৎ কারো কথায় ঘোর কাটলো। এই হ্যালো, চেঁচিয়ে বললাম। বেডে শোয়া অবস্থায় বলল, কে? কি হয়েছে? সেই কখন থেকে ডাকছি, শুনছেনই না। কই ছিল তোমার মন? কই, কোথাও ও তো না। আমি তো দেখলাম কেউ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি রিয়ার কথা শুনে লজ্জা পেলাম। তাহলে পাজি মেয়ে এতক্ষণ জিজ্ঞেস সব দেখছিল? কি লজ্জা, কি লজ্জা। আমি রিয়ার কথার জবাব না দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। অতপর আমি ফ্রেশ হয়ে এসে দেখলাম রিয়া এখনো শুয়ে আছে। এই, এখনো শুয়ে আছো? যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। আর একটু শুই না। না, একদম না, অনেক ঘুম হয়েছে, এবার ওঠো। তারপর রিয়াকে শোয়া থেকে তুলে ওয়াশরুমে পাঠিয়ে আমি চলে গেলাম কিচেনে। রাতের রান্না দুপুরের রান্নার সাথেই করে ফেলেছি। এখন কিচেনে গেছি কফি বানাতে। 2 কাপ কফি বানিয়ে রুমে এসে অপেক্ষা করতে লাগলাম রিয়ার জন্য, কিন্তু তার বাইরে হওয়ার নাম নেই। তাই বিরক্ত হয়ে ডাকলাম, এই তোমার কি হলো? এই তো আর একটু। কিছুক্ষণ পর রিয়া বের হলো। এই তুমি ওয়াশরুমে গিয়ে কি করো বলো তো? আমি ওয়াশরুমে গিয়ে কি করেছি সেটা এখন তোমাকে বলতে হবে। না মানে তোমার এত সময় লাগছিল তাই বললাম। নেক্সট টাইম আর জানতে চাইবে না, ঠিক আছে? সরি, আসলে আপনার জন্য কফি নিয়ে আসলাম। কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই প্রশ্নটা ভুলে করে ফেলছি। এমনটা আর হবে না। এই, তুমি কি রাগ করলে? না, আমি কি রাগ করতে পারি? আচ্ছা সরি, আমি একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছি। না, আমি কিছু মনে করিনি আপনার কথায়। তুমি বললেই হলো কিছু মনে করনি। আমি বলছি তুমি আমার কথায় রাগ করছো। কই না তো, আমি আপনার উপর রাগ করব কেন? তাহলে আপনি করে বলছো কেন? এবার আর রাগ করে থাকতে পারলাম না। আচ্ছা তাহলে ধরেই ফেলেছো? আমার উপর আর কখনো রাখবে না, বলে দিলাম। আহ, কি সুন্দর এই হাসি। মাঝে মাঝে মেয়েটার কথা শুনলে মনে হয় সত্যি সত্যি আমি ওর বর আর ও আমার বউ। আসলেই ওর মতন একটা ফিউচার যদি আমার লাইফে আসতো, কিন্তু সেটা কি আর এখন হবার? আমার কপালে তো ওই বিদেশি আছে। ওর হাসি দিকে তাকিয়ে সব কথা ভাবছি। তখন রিয়া বলল, এই কি দেখো এইভাবে? কই কিছু না তো। আচ্ছা, এতক্ষণ তো বলছিলে আমার জন্য নাকি কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি সেই কখন ওয়াশরুম থেকে এসেছি, এখনো দিচ্ছ না কেন? এখন ঠান্ডা হচ্ছে না নাকি? ও সরি, আচ্ছা নাও। তারপর দুজনে চুমু দিলাম। এই রে, পারুরা ভুল কিছু ভাববেন না, কফির কাপে চুমু দিলাম। তারপর দুইজন কিছুক্ষণ বসে গল্প করলাম। আচ্ছা মেহেদি, তোমার কেমন মেয়ে পছন্দ? মানে তুমি কেমন মেয়ে তুমি ফিউচার বউ হিসেবে পেতে চাও? যে মেয়ে আমার আব্বু আম্মুকে কখনো সম্মান করবে না। মানে?
আমি চাই আমার ফিউচার বউ আমার আব্বু আম্মুকে সম্মান করুক। কি বলছো তুমি? ঠিক বলছি। কিন্তু সব ছেলেরা তো চায় তার বউ যেন তার বাবা মাকে সম্মান করে। আমি সবার মতো না। আমি চাই না আমার ফিউচার বউ আমার আব্বু আম্মুকে সম্মান করুক। আমি চাই আমার ফিউচার আমার আব্বু আম্মুকে সে তার নিজের আব্বু আম্মু মনে করুক। সে যদি আমার আব্বু আম্মুকে তার আব্বু আম্মু ভাবে তাহলে সে কখনো তাদের অসম্মান করবে না, কিন্তু তাদেরকে নিজের থেকেও বেশি ভালোবাসবে। কারণ কোনো মেয়ে তাদের আব্বু আম্মুকে অসম্মান করে না, কিন্তু তাদেরকে সে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। সে সব সময় ওই ঘরটাকে আনন্দে মাতিয়ে রাখে। আমিও চাই আমার ফিউচার যেন আমাদের ঘরটাকে আনন্দে মাতিয়ে রাখে। এই জন্য তো তোমাকে এত ভালো লাগে। এই কি বললে? কই কিছু না তো। ও আচ্ছা। আচ্ছা, তোমার কেমন ছেলে পছন্দ? তোমার মতো। এটা কিন্তু চিট। আমারটা শুনে এখন নিজেরটার বেলায় ফান করছো? আমি মোটেও ফান করছি না, আমি সত্যি বলছি। তোমার মতো ছেলে আমার পছন্দ। তাই গো? গো তাই। আড্ডা অনেক হয়েছে, এবার চলো পড়তে বসি। আর একটু বসি না? তোমার বসতে হলে তুমি বসো, আমার সামনে ফাইনাল পরীক্ষা, আমাকে ঠিক মতন পড়তে হবে, নাহলে তো পরীক্ষার রেজাল্টটা ডিম আসবে। হয়েছে, আর বলতে হবে না। চলো, তোমার এই ভাষণ শোনার থেকে পড়তে বসা অনেক ভালো। অতবার দুইজনে গিয়ে পড়তে বসলাম, কিন্তু আমার আর পড়া হলো না। কেন হলো না বুঝেননি তো? আর এই ফাজিল মেয়েটা একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে, কখনো এটা বুঝি না তো কখনো ওটা বুঝি না। একে বোঝাতে বোঝাতে আর আমার পড়াই হলো না। রাত 9:30 বেজে গেছে, পড়া অনেক হয়েছে, এবার ডিনার করে আসি। আর একটু পড়ি না? তুমি যদি আর 10 মিনিট পড়ো না তাহলে আমি পাগল হয়ে যাব। যেই প্রশ্ন করো, তোমার পড়া বুঝিয়ে দিতে আমার কিছুই পড়া হয়নি। তুমি এভাবে বলতে পারলে? হয়েছে, আর ঢং করতে হবে না। করব, 100বার করব। আমার বরের সাথে আমি ঢং করব না তো কে করবে? আমি কি সত্যি সত্যি তোমার বর নাকি? সত্যি আর মিথ্যে, তুমি আমার বর, এটাই ফাইনাল। তাহলে তোমার সাথে ফুলসজ্জার কাজটা আজকে রাতেই সেরে ফেলবো, কি বলো? ফাজিল। ফাজিল নাকি সেটা ডিনারের পরেই বুঝাবো। এবার চলো ডিনারটা করে আসি। চলো। অতপর আমি আর রিয়া ডিনার করতে চলে গেলাম। আচ্ছা রিয়া তুমি বসো, আমি মাংসগুলো গরম করে নিয়ে আসি। আচ্ছা যাও। তারপর আমি মাংসগুলো গরম করতে কিচেনে চলে গেলাম। মাংস গরম করে আমি ডাইনিং টেবিলে চলে আসলাম। তারপর দুজনে একসাথে খেতে বসলাম। রিয়া তো কয়েক লুকমা খাওয়ার পর ওর অবস্থা একদম দেখার মতো নেই। ওর চোখ মুখ সব লাল হয়ে গেছে, ও খুব ছটফট করছে। ওর এই অবস্থা দেখে আমার ভয় করতে শুরু হলো। এই কি হয়েছে, তুমি এমন করছো কেন? উফ উফ, কথা বলতে খুব কষ্ট হচ্ছে ঝালের জন্য। তুমি কথা বলছো না কেন? বেশি ঝাল লাগছে? আচ্ছা নাও পানি। আমি ওর কাছে গিয়ে ওকে পানির গ্লাসটা এগিয়ে দিলাম। ঝাল বলে চেঁচিয়ে উঠলাম। তারপর সাথে সাথে মেহেদির হাত থেকে গ্লাসটা নিয়ে পানি খাওয়া শুরু করলাম, কিন্তু ঝাল কমার কোনো নাম নেই। এখনো ঝাল লাগছে? তুমি দাঁড়াও, আমি মিষ্টি এনে দিচ্ছি। এই কথা বলতেই রিয়া আমার কলার ধরে ওর দিকে করে আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট এক করে দিল। আমি তো 1000 ভোল্টের শক খেলাম। আমার সারা শরীরে যেন কারেন্ট হয়ে গেল। আমি না পারছি ওকে ছাড়াতে, আর না পারছি নিজেকে সামলাতে। এইভাবে বেশ কিছুক্ষণ পর সারালো। রিয়ার আমি দুজনে হাঁপাচ্ছি। এটা কি হলো? আবার করে দেখাবো? না। কেন গো? আমার তো খুব ভালো লাগছিল, চলো না আরেকবার করি। না, আমি আর একটু হলেই দম বন্ধ হয়ে মার যেতাম। ওই কি বললা? কই কি বললাম? তুমি মরার কথা বললা কেন? সরি, আচ্ছা আর বলবো না। মনে থাকে যেন। আচ্ছা, দুপুরে তো গোস্ত খেয়েছিলাম, কিন্তু তখন তো ঝাল লাগেনি, তাহলে এখন ঝাল লাগলো কেন? বললে আমাকে কিছু বলবে না তো? আগে বলো। আসলে মাংস গরম করার সময় আমি মাংসে বেশ কিছু গুঁড়ো মরিচ মিশিয়েছিলাম। কি তুমি? সরি, আমি বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে। থ্যাংক ইউ। আরে কি হলো বুঝলেন না তো? রিয়া আবার আমাকে কিস করলো, আর এবার ঠোঁটে না গালে কিস করেছে। এটা কি হলো? তোমার এত কিছু বোঝা লাগবে না, এখন যাও গিয়ে বেশি করে মরিচ দিয়ে কিছু রান্না করে নিয়ে আসো। একটু আগেই তো মরিচ খেয়ে আমাকে দর্শন করেছো, এখন আবার কেন খাবে? কারণ
তোমার ওই ললিপপের মতো ঠোঁটগুলাকে আমার আবার ধর্ষণ করব। আমি বেঁচে থাকতে তোমাকে আর কখনো ঝাল খাওয়াচ্ছি না। কেন গো, তোমার কি ভালো লাগেনি আমার ঠোঁটের এই মিষ্টি খেতে? তোমার কি লজ্জা করে না? লজ্জা করবে কেন? আমি তো আমার বরকেই কিস করেছি। আমি কি তোমার সত্যি সত্যি বোন নাকি? ওই বারবার একই কথা বলো কেন? আমি বলছি না সত্যি আর মিথ্যে নেই, তুমি আমার বর। কিন্তু আমাদের তো সত্যি সত্যি বিয়ে হয়নি। আবার? আচ্ছা মা, সরি। ওই কি বলি, আমি তোর কোন কালের মা? হ্যাঁ, ওটা তো আমি কথায় কথায় বলে ফেলেছি। অন্য কিছু বলতে পারতি, কিন্তু এটা কেন বললি? সরি, ভুল হয়ে গেছে, আর কখনো বলবো না। সরি বললে হবে না, কান ধরে উঠবোস করতে হবে। হোয়াট? আমি পারবো না। তাহলে কিন্তু এর থেকে বেশি বড় শাস্তি দিব। তোমার যা ইচ্ছে করো। ভেবে বলছো তো? আমার কথা শেষ হতেই দেরি রিয়া আমাকে আবার লিপ কিস করলো। এবার প্রথমটার থেকে বেশি সময় নিয়ে আমি নিজেকে সারানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। ও আমার চুলে এমনভাবে ধরছে মনে হচ্ছে আর একটু জোরে ধরলে আমার সব চুল উঠে যাবে। অনেকক্ষণ পর সারালো। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, এই ফাজিল মেয়েটা কি করলা? আমার কথা না শোনার শাস্তি। তাই বলে এই অবশ শিশুটাকে এইভাবে অত্যাচার করবে? কে শিশু? কেন আমি? তুমি শিশু? সঠিক সময় বিয়ে করলে এখন 1 ডজন বাচ্চার বাপ হয়ে যেত। সে বলছে সে নাকি এখনো শিশু। বইরা হাতি বাচ্চা। এই কি বললে? বলেছি বইরা হাতির বাচ্চা। আমাকে একদম এসব বলবে না। বলবো, 100 বার বলবো। কি করবে বললে? আমি তোমার সাথে কথা বলবো না। আমার বয়ে গেছে তোমার সাথে কথা বলতে, আমিও কথা বলবো না তোমার সাথে। এই তুমি আমার সাথে কথা না বলে থাকতে পারবে? মিস্টার মেহেদি, আপনি না আমার সাথে কথা বলবেন না? আমি তো শুধু বলেছি তুমি আমার সাথে কথা না বলে থাকতে পারবে নাকি। সে যাই হোক, কথা তো বলেছেন। তুমিও তো বলেছো তুমি না বললে আমার সাথে কথা বলবে না, কিন্তু তুমিও তো কথা বলে ফেলেছো। আমার সাথে কেউ কথা বললে আমি আবার তার সাথে কথা না বলে থাকতে পারি না। হয়েছে, আর ঝগড়া করতে হবে না। এখন তো রাত 10:30 বেজে গেছে, চলো খেয়ে ঘুমিয়ে পড়ি। কালকে আবার ভার্সিটিতে যেতে হবে। আমি এত ঝাল খাবো কি করে খাবো? তবে তুমি চাইলে খেতে পারি। মানে আমি চাইলে কি করে খাবে? আমি প্রতি লুকমা খেয়ে তোমাকে একটা করে কিস করব, তাহলে ঝালও কমে যাবে আর খাওয়াও হয়ে যাবে। আইডিয়াটা ভালো না? বাজে আইডিয়া। আমি গিয়ে ডিম ভেজে আনছি, সেটা দিয়ে আজকে চালিয়ে নিও। আমার মাংস দিয়ে হয়ে যাবে। তুমি এই ঝাল গোস্ত কি করে খাবে? আমার ঝাল খাওয়ার অভ্যেস আছে। তাই বলে এত ঝাল? বলে আমি কিচেনে চলে গেলাম। তারপর ডিম ভেজে আনলাম। তারপর দুজনে একসাথে ডিনার শেষ করলাম। ডিনার শেষ করে দুজনে শুইতে চলে গেলাম। আমি গিয়ে সোফায় শুয়ে পড়লাম, আর রিয়া বেডে। আমি ঘুমের ভান ধরে শুয়ে রইলাম, কারণ রিয়া ঘুমালে ওকে দেখবো বলে। অতপর ও ঘুমিয়ে পড়লো। আগের মতন আমি ওর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, আর কিছুক্ষণ আগে ঘরে যাওয়া কথাগুলো ভাবছি, আর অন্যরাও হাসছি। ওর দিকে চেয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছে আমি নিজেও জানি না। এভাবে 1 সপ্তাহ কেটে গেল। আমি এখন প্রতিদিন ওর ঘুমন্ত মুখটা দেখতে দেখতে ঘুমিয়ে যাই। আবার সকালে ওর আগে উঠে কিছুক্ষণ ওর ঘুমন্ত মুখটা দেখে আমি নাস্তা বানাতে চলে যাই। আর প্রতিদিন তো ওর সাথে ঝগড়া, রাগ, অভিমান আছেই, কিন্তু রাতের ঘুম শেষে সকাল হতে আগের দিনের সব দোষগুলো দুজনেই ভুলে যাই। আজকে ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান, তাই রিয়া আজকে ঠিক করছে শাড়ি পরবে, আর আমাকে ওর সাথে ম্যাচ করে কালো পাঞ্জাবি পরতে বলেছে। বেশ, সেই 30 মিনিট ধরে বসে আছে, কিন্তু মহানের রুম থেকে বের হওয়ার নামই নেই। তোমার হলো? উফ, আমি কান্না করে দিলাম। কান্না করছো কেন? তোমার কি হয়েছে? ভয় পেয়ে আমি এই কথা বলে সোজা রুমে ঢুকে গেলাম। রুমে ঢুকতে আমি জোরে জোরে চিৎকার করে উঠলাম, সাথে সাথে অন্যদিকে মুখ করে ফেললাম। আমি চিৎকার করে উঠলাম কেন বুঝলেন নিতি? আসলে আমি রুমে ঢুকে দেখি রিয়া শুধু ব্লাউজ আর পেটিকোট পরা শাড়ি ফ্লোরে পড়ে আছে। তাই আমি চিৎকার করলাম, ওই কি হয়েছে? এইভাবে চেঁচাচ্ছ কেন? আর পিছন দিকে তাকালে কেন? আগে তোমার শাড়ি ঠিক করো। ও হ্যাঁ, এবার তাকাও, শাড়ি ঠিক করেছি।
আমি রিয়ার কথা শুনে রিয়ার দিকে তাকলাম। না বলে আমি আবার অন্যদিকে তাকলাম। ওই ফাজিল মেয়ে, তোমার কি লজ্জা শরম কিছু নেই? আমি কি করেছি? ফাজিল মেয়ে, আবার হাসা হচ্ছে। তুমি শাড়ি ঠিক না করে বললে কেন? তুমি শাড়ি ঠিক করছো। শাড়ি কি করে ঠিক করব? আমি তো কখনো শাড়ি পরিনি। তাহলে অন্য কিছু পরে আসো, না পড়তে পারলে আর কি করবে বলো? একথা বলে আমি যখন বাইরে হতে যাচ্ছি। আবার কি হলো, কান্না করছো কেন? আমি ভেবেছিলাম আমাদের নবীন বরণ অনুষ্ঠানে শাড়ি পরে যাব, কিন্তু আমি শাড়ি পরতে পারি না। এখন আমি কি করে যাব? আম্মু এখানে থাকলে আমাকে শাড়ি পরিয়ে দিত। আমি যদি শাড়ি পরতে না পারি তাহলে আমি আজকে ভার্সিটিতেই যাব না। এই এভাবে কান্না করলে কি সমস্যার সমাধান হয়ে যাবে নাকি? তাহলে কি করব বলো? আজকে আমাদের নবীন বরণ অনুষ্ঠান, কিন্তু আমি সেখানে থাকতে পারবো না। এই তুমি থামো তো, আমার কাছে একটা সলিউশন আছে। কি সলিউশন? তুমি চাইলে আমি তোমাকে শাড়ি পরে দিতে পারি। কি? তুমি শাড়ি পরাতে পারো? হুম। সত্যি করে বলো, এর আগে কয়টা মেয়েকে শাড়ি পরিয়েছো? আরে আমি কোনো মেয়েকে কখনো শাড়ি পরে দেয়নি। তাহলে তুমি শাড়ি পরা কি করে শিখলে? কলেজ ফাংশনে রিয়াদ একটা অনুষ্ঠানে নাটক করবে বলে নাম দিয়েছিল, তখন একটা সিনে ওকে শাড়ি পরাতে হয়, আর আমি ইউটিউব থেকে শাড়ি পরা শিখে ওকে শাড়ি পরাই। সত্যি তো? হুম। আচ্ছা তাহলে তো ভালোই। নাও এবার আমাকে শাড়ি পরিয়ে দাও। একথা বলে রিয়া আমার সামনে চলে আসলো। এতক্ষণ ও আমার পেছনে ছিল। এই কি করছো বলে আমি চোখ বন্ধ করে ফেললাম। বারে, তুমিই তো বললে আমাকে শাড়ি পরিয়ে দিবে। তোমার একটা ওড়না দাও। ওড়না দিয়ে কি করবে? আগে দাও, তারপর দেখাচ্ছি। নাও। আমি ওড়নাটা দিয়ে আমার চোখ দুটো বেঁধে ফেললাম। এই তুমি চোখ বাঁধলে কেন? বেশি কথা না বলে শাড়িটা নিয়ে আমার কাছে আসো। রিয়া আমার কথা মতন শাড়ি নিয়ে আমার কাছে আসলো। আমি ওকে শাড়ি পরাতে লাগলাম। আমার মনের মধ্যে কেমন যেন অন্যরকম একটা ভালো লাগে কাজ করছে। আমি যখন ওর নাভির কাছে কুচিটা গুঁজে দিচ্ছিলাম, তখন যেন আমার শরীরে কারেন্ট বয়ে গেল। তারপর আস্তে আস্তে আমি ওকে শাড়ি পরানো শেষ করলাম। তারপর আমি আমার চোখ থেকে ওনাটা সরালাম। আমি তো ওনার শরীরে অবাক। আমার সামনে যেন একটা পরি দেখছি শাড়িতে। এই প্রথম আমি রিয়াকে দেখলাম। কি সুন্দর লাগছে ওকে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি এক ধ্যানে চেয়ে আসি ওর দিকে। এই এভাবে কি দেখো? মাশাআল্লাহ। কি বললে? খুব সুন্দর। ওই কি করছো তুমি? কই কিছু না তো। আচ্ছা আমাকে কেমন লাগছে বলো তো? একদম একটা পরীর মতন। হয়েছে, আর পাম দিতে হবে না। তোমাকে পাম দেওয়ার ইচ্ছে আমার নেই। তুমি এমনিতেই যে মোটু, যদি এখন পাম দিই তাহলে একদম ফেটে যাবে। কুত্তা বিলাই কি বললি তুই? আবার ফেটে গেল তো, গাড়ির টায়ার ফাটলে হার্টের রুগী শেষ, আর তুমি ফাটলে আমি শেষ। তুমি আমাকে এটা বলতে পারলে? ঢং অন্যদিন করতে পারবে, এখন চলো, আজকে একটা বিশেষ দিন তোমার। চলো। তারপর আমরা দুজনে একসাথে বের হলাম। বাড়িওয়ালা আঙ্কেল আমাদের দেখে বলল, বাহ, তোমাদের দুজনকে তো বেশ সুন্দর লাগছে। ধন্যবাদ আঙ্কেল। তা কোনো অনুষ্ঠানে যাচ্ছ নাকি? একসাথে ম্যাচ করে পোশাক পরেছো। জি আঙ্কেল, আজকে রিয়াদের নবীন বরণ অনুষ্ঠান। আচ্ছা বাবা, যাও, সাবধানে যেও। আচ্ছা আঙ্কেল বাই। তারপর আমি আর রিয়া বাড়িওয়ালা আঙ্কেলকে বিদায় দিয়ে চলে আসলাম। তারপর রিয়ার আমি গিয়ে একটা রিক্সায় নিলাম। রিক্সা আপন গতিতে চলছে। আমি মাঝে মাঝে রিয়াকে আর চোখে দেখছি, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না। হঠাৎ রিয়া বলে উঠলো, এই মামা রিক্সা থামান। এই এখন রিক্সা থামাবে কেন? আমরা তো এখন ভার্সিটিতে আসিনি। রিয়ার কথায় রিক্সাওয়ালা মামা আগেই রিক্সা থামিয়ে ফেলেছে, আর আমার কথা বলতে বলতে রিয়া রিক্সা থেকে অলরেডি নেমে গেছে। এই তুমি এখানে নামলে কেন? তুমিও নামো। কিন্তু এখানে নামবো কেন? আমি বলছি তাই। আচ্ছা নামছি বলে আমিও নেমে পড়লাম। এবার ওনার ভাড়াটা দিয়ে দাও। দিচ্ছি বলে আমি রিক্সাওয়ালার ভাড়াটা দিয়ে দিলাম। আচ্ছা মামা আপনি চলে যান। এ কি করছো? ওনাকে চলে যেতে বলছো কেন? আমরা যাব না? যাব, কিন্তু আমাদের দেরি হবে যেতে, তাই চলে যেতে বললাম। আমরা এখানে কি করব? ওই যে ফুচকা শপ দেখেছো, ওখানে গিয়ে ফুচকা খাবো। ও এই জন্য? তা আমাকে আগে বললেই তো হতো, তাহলে কি আমি এত প্রশ্ন করতাম? হয়েছে, এবার চলো। তারপর আমি আর রিয়া ফুচকা শপটার কাছে গেলাম। আচ্ছা মামা 2 প্লেট ফুচকা দিন তো।
একটা একটু ঝাল বেশি দেবেন আর একটা ঝাল দেবেন না। না মামা, দুইটায় ঝাল বেশি করে দেন। আচ্ছা, আপনারা ভিতরে যেয়ে বসুন, আমি দিচ্ছি। তারপর আমরা ভেতরে যেয়ে বসলাম। চারিপাশে তাকে দেখলাম কোনো মানুষ নেই ভেতরে। এই তুমি তো ঝাল খেতে পারো না, তাহলে তোমারটায় ঝাল দিতে বললে কেন? ঝাল বেশি লাগলে তোমার ওই ললিপপের মতো ঠোঁট আছে না, সেটা দিয়ে ঝাল কমিয়ে নেব। মাথায় সারাক্ষণ শুধু দুষ্টু বুদ্ধি ঘোরে, তাই না? অতপর একজন এসে ফুচকাগুলো আমাদেরকে দিয়ে চলে গেল। ভেতরে আমি আর রিয়া ছাড়া কেউ নেই। তারপর আমি একটা ফুচকা মুখে দিতে নিয়েছি, তখনই ওই কি করছো? কই আমি আবার কি করলাম? তুমি নিজ হাতে ফুচকা খাচ্ছ কেন? তাহলে কার হাতে খাবো? আমি তোমাকে খাইয়ে দেব, তুমি আমাকে খাইয়ে দিবে। এই কথা বলে রিয়া আমার হাতে থাকা ফুচকাটাও খেয়ে নিল। তারপর ও একটা ফুচকা তুলে ওর হাত দিয়ে আমাকে খাইয়ে দিল। অবশ্য আমারও ওর হাতে খেতে ভালো লাগলো। এইভাবে ও কয়েকটা ফুচকা আমার হাতে খেলো, কিন্তু ওর চোখ মুখ ঝালে লাল হয়ে গেল। ও ওখানে যতটুকু পানি ছিল সব খেয়ে নিল, কিন্তু তাও ঝাল কমার কোনো নাম নেই। অর্ধ আমার কলার ধরে আমাকে একদম ওর কাছে নিয়ে গেল। তারপর ওর ঠোঁট আর আমার ঠোঁট এক করে দিল। অনেকক্ষণ হলো ওর ছাড়ার কোনো নাম নেই। আমি ওকে ছাড়াতে চাচ্ছি, কিন্তু ও কিছুতেই ছাড়ছে না। ওকে ছাড়াতে চাইলে ও আর জোরে আমার চুল ধরছে। এভাবে প্রায় 10 মিনিট পর ছাড়লো। আমি হাঁপাচ্ছি আর চারিপাশে তাকাচ্ছি, দেখছি কেউ আছে কিনা। না, বেঁচে গেছি, কেউ নেই। কেউ থাকলে আমার মান সম্মানের 14টা বেজে যেত। এই ফাজিলাটা কি কোলা? কেন গো, আমার বরটার বুঝি ভালো লাগেনি? এই একদম ন্যাকামো করবো না বলে দিলাম। ওই আবার হাসছো? তুমি আমাকে বকা দিচ্ছ কেন? আমার তো খুব ঝাল লাগছিল, তাই একটু মিষ্টি খেয়ে নিলাম। তখন তোমাকে বললাম না তোমারটা ঝাল কম করে দিতে? তুমি আবার বললে কেন ঝাল বেশি করে দিতে? কারণ আমি তো জানি আমার এখানে মিষ্টি আছে, ঝাল বেশি লাগলে ওই মিষ্টি খেলে আমার ঝাল কমে যাবে। তবে রে, তোমার মনে এই দুষ্ট বুদ্ধি ছিল? এই অবশ শিশুটাকে তুমি এইভাবে অত্যাচার করতে পারলে? আসছে কচি খোকা, এখন যদি আর একটা বেশি কথা বলো তাহলে আরো একটা কেস করব। এই তুমি আমাকে কিস করবো বলে বারবার ভয় দেখো কেন? আমার কথা শেষ হতে রিয়া এসে আমাকে আবার একটা কিস করলো। ওই এখন আবার কিস করলা কেন? আমি তো আগেই বললাম বেশি কথা বললে আবার কেস করব। তুমি কথা থামাচ্ছই না, তাই আবার কেস করলাম। তাই বলে কিস করতে হবে? রিয়া বলল, আবার এই কথা? আমি কিন্তু আবার কিস করব। না না, আমি আর একবারও এই কথা বলবো না। এই তো গুড বয়, এবার চলো ভার্সিটিতে যাওয়া যাক। তারপর আমি ফুচকার বিল দিয়ে একটা রিক্সা নিলাম। তারপর দুজনে রিক্সায় চুপচাপ বসে আছি। আমি মুখটা গোমড়া করে বসে আছি। রিয়া সেটা বুঝতে পারলো। এই রাগ করেছো? আমি চুপ। আমার সাথে কথা বলবে না? আমি চুপ হয়ে আছি। আচ্ছা সরি। আমি চুপ হয়ে আছি। আচ্ছা এই দেখো কানে ধরছি। ওই ফাজিল মেয়ে, আমার কানে ধরছো কেন? তোমারটাই ধরো। তোমার ছবি তো আমার। শুধু ঢং। আমি মোটেও ঢং করছি না। তোমার সাথে আমার কোনো কথা নেই। এই এবার কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। হুম। তুই কথা বলবি কি বলবি না বল? বলবো না। আরে পারোটা এবার ঠোঁটে নয়, গালে কিস করছো। ওই কুত্তি, এটা কি করলে? পাবলিক প্লেসে কেন কিস করলে? আসলে আমরা এখন রেগে গেলে দুজনকে তুই তো করে বলি। ঠিক করে কথা বলো, না হলে এবার ঠোঁটে কিস করব। এই না না, আমি ঠিক করে কথা বলছি। আচ্ছা তুমি আমাকে এই পাবলিক প্লেসে কিস করলে কেন? যে পাগলে মেয়ে যদি সত্যি সত্যি ঠোঁটে কিস করে দেয় তার ভয়ে তুমি করে বললাম। এই যে পাড়করা, আপনারা আবার রিয়াকে বলে দিয়েন না আমি ওকে পাগলি বলেছি, তাহলে এই পাবলিক প্লেসে আমার এত সুন্দর ঠোঁটগুলোকে ধর্ষণ করবে। এবারে বলাটা ঠিক আছে। এখন বলো তুমি আমার সাথে কথা বলবে কি বলবে না? উত্তর হ্যাঁ হওয়া চাই, না হলে কিন্তু এবার ঠোঁটে। আরে আমি কি তোমার সাথে কথা না বলে থাকতে পারি বলো? ডাইনি মাইয়া জিরিনা খান, আমাকে দিয়ে জোর করে কথা বলালি? মনে মনে বললাম, আপনারা আবার বইলা দিয়েন না। আমার সুইট বর। হয়েছে, এবার নামো, চলে আসছি। তারপর আমরা দুজন নেমে রিক্সা ভাড়া দিয়ে ভার্সিটির গেট দিয়ে ঢোকার সাথে সাথে একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো মেয়েটার ব্যবহারে অবাক। মেয়েটা আমাকে জড়িয়ে ধরলো কেন?
মনে হয় মাথায় কোনো সমস্যা আছে। জিজ্ঞেস করে দেখি, হতে পারে। এই মেয়ে, তুমি আমাকে জোরে ধরেছে কেন? তোমার মাথায় কি কোনো সমস্যা আছে নাকি? বারে, আমি জড়িয়ে ধরবো না তো কে ধরবে তোমাকে? এই মেয়ে, এই তুমি কি আমাকে চেনো নাকি? বারে, আমার পরকে আমি চিনবো না তো কে চিনবে? আর তুমি আমাকে এই মেয়ে মেয়ে বলছো কেন? বউ বলে ডাকো। এই তুমি আমার বউ মানে? আমি তোমাকে বিয়ে করলাম কবে? আমি তো তোমাকে চিনি না। মেয়েটা কি সত্যিই বলছে মেহেদি? এই কে আপনি? আর আমাদের মধ্যে কথা বলছেন কেন? এই অনেক হয়েছে, আমি আপনাকে অনেকক্ষণ থেকে সহ্য করছি, আর আপনি পাগলের মতন কথা বলা শুরু করছেন, সেটা সহ্য করছি। কিন্তু আপনি এখন রিয়াকে অপমান করছেন, এটা আমি সহ্য করতে পারবো না। আপনি আরেকটা উল্টাপাল্টা কথা বলবেন না। এই তুমি আমাকে সামান্য একটা মেয়ের জন্য অপমান করছো? এবার কিন্তু আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। কি সীমা ছাড়িয়ে যাচ্ছি? এদের মতন মেয়েদের কাজ তো তোমার মতন অবুঝ ছেলেদের ফাঁসানো। যত সব ডিসকাস্টিং। মেয়েটার গালে দূরে চড় মেরে দিলাম। আমি মেয়েটার পিছনে তাকে তো অবাক দেখি ফারিয়া আর রিয়াদ কথা বলছে। মেয়েটা কান্না করে আপু বলে ডাকছে মতন ফারিয়া আর রিয়াদ এদিকে আসলো। কিরে তুই এখানে? মিমকে নিয়ে আসলাম। কিরে মিম, তুই কান্না করছিস কেন? মিম মানে? ও 3 দিন আগে দেশে এসেছে। কি বলছিস? তুই আমাকে তো কিছু বললি না। মিম তোকে সরাসরি সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই বলতে মানা করেছে। তাই বলে এভাবে? আচ্ছা মিম, এবার তুই বল তো তুই কান্না করছিস কেন? আপু, তোর বন্ধু আমাকে থাপ্পড় দিয়েছে। কি? ওই ফাজিল, তুই আমার বোনটাকে থাপ্পড় মেরেছিস কেন? আরে আমি কি জানি নাকি ও মিম? ও সোজা এসে আমাকে পরিচয় না দিয়ে জোরে ধরে কি উল্টাপাল্টা কথা শুরু করেছিল, তাই রাগ উঠে গেছিল, তাই রেগে থাপ্পড় মেরে দেই। ওই, তুই আমার বোনটার গায়ে হাত তুলেছিস? হাত কেন? এই পচা ডিমকে তো আমি বুড়ি গঙ্গার নদীতে দিয়ে চোবাবো। ও রিয়াকে বাজে মেয়ে বলে? কি হলো, কি ভাবছিস? কই কিছু না তো। আচ্ছা, তুই যেহেতু না জেনে ওকে থাপ্পড় দিয়েছিস, সেহেতু এবার বেশি শাস্তি দেব না। তুই মিমকে সরি বল। আচ্ছা মিম সরি, আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা ফারিয়া, তুই আমার সাথে একটু এদিকে আয় তো। একথা বলে আমি রিয়াদ মিমের কাছ থেকে একটু দূরে এলাম। কি রে, এদিকে ডেকে আনলি যে? ওই তুই পচা ডিমকে এখানে নিয়ে এসেছিস কেন? আজকে থেকে মিম তোদের ভার্সিটিতে পড়বে। ও এই ভার্সিটিতে অনার্সের প্রথম বর্ষের ভর্তি হয়েছে। কি? ওই পচা ডিম এই ভার্সিটিতে ভর্তি হয়েছে? ওই পচা ডিমটা কি একেবারের জন্য ইংল্যান্ড থেকে চলে আসছে? না, তাহলে বাংলাদেশের ভার্সিটিতে ভর্তি হলো কেন? আসলে তোদের বিয়ে তো হবে তোর ফাইনাল এক্সামের পর, আর মিমের বিয়ের আগে তোর কাছে থাকতে চেয়েছে। এখন ভার্সিটিতে থাকলেও তো তোর কাছেই থাকতে পারবে, আর বাসার সবাইও রাজি হয়ে যায়, আর বিয়ের পরও তোকে নিয়ে ইংল্যান্ডে চলে যাবে। সেটা কখনো সম্ভব না। সেটা তোদের বিয়ের পর দেখা যাবে। এবার চল, ওরা ওখানে দাঁড়িয়ে আছে। তারপর আমি আর ফারিয়া রিয়াদের ওখানে আসলাম। এসে দেখি মিম আর রিয়াদ আছে, রিয়া এখানে নেই। তাই আমি রিয়াদকে বললাম, কে রিয়া না এখানে ছিল, ও কই? রিয়া আমাকে বলল মিমকে। আমি বললাম তোর হবু ওয়াইফ। তখন ও বলল ওর নাকি খারাপ লাগছে, ওর মাথা ব্যথা করছে, তাই ও বাড়ি চলে গেল। কি? ও আমাকে না বলেই চলে গেল? গেছে তো ভালোই হয়েছে। তুমি ওই মেয়েটার সাথে আর একদম মিশবে না। শাট আপ, আমার ফ্রেন্ড, আর আপনি ওর সাথে আমাকে বন্ধু রাখতে মানা করছেন। কথাটা আমি বেশ জোরেই বললাম। আমার হঠাৎ এভাবে রেগে যাওয়াতে বুঝতে পারলাম মিম ভয় পেয়েছে, আর ফারিয়া রিয়াদ আমার মুখের দিকে চেয়ে আছে, কারণ ওরা জানে আমার খুব কাছের মানুষকে কেউ কিছু বললে তার উপর খুব রেগে যাই। আচ্ছা মেহেদি, ওই রিয়াটা কে? ফ্রেন্ড। কই, তুই তোর কথা আমাকে আগে কখনো বলিসনি। তুই তো আমার আর রিয়াদের কাছ থেকে কিছু লুকাচ্ছিস না, তাহলে এটা বললি না যে? রিয়াদ জানে রিয়া আমার বন্ধু, আর তোকেও বলতাম, কিন্তু সময় পায়নি। রিয়ার সাথে আমার পরিচয় মাত্র 7 দিনের। মাত্র 7 দিনে এত ভালো বন্ধু হয়ে গেল? বন্ধুত্ব কার সাথে 1 বছরও হয় না, আবার কারোর সাথে একদিনে হয়ে যায়। ওই তোরা কি শুরু করলি বলতো? এবার চুপ। আচ্ছা ফারিয়া, তুই কি আজকে থাকবি নাকি? না, আমি মিম দিয়ে যেতে আসছি। গার্লস হোস্টেলে থাকবে ও। ও আচ্ছা। ওকে দেখে রাখিস রিয়াদ, এমনিতেও ও কিছু চিনে না, আর মেহেদির উপর ভরসা করতে তো রাখা যায় না। ভাবি আপনি কোনো চিন্তা করবেন না, রিয়াদ ওকে দেখে রাখবে। আমার কথা শুনে রিয়াদ ও ফারিয়া হেসে দিল। ফাইনালি তুই ফারিয়াকে ভাবি বললি? যাই হোক, আমি তো ভাবছি ওর মুখ থেকে ভাবি ডাকটা শোনার আগে আমার ফিউচার বাচ্চা ওকে চাচ্ছু বলে ডাকবে। আচ্ছা তোরা থাক, আমি একটু আসি।
বাসায় যেতে হবে, একটু কাজ আছে। মিম, ফারিয়া, রিয়াদ বললো আচ্ছা ভাই। ভাই ফারিয়া সাবধানে যাস। হুম। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। ওখানে আমি ভালো থাকার অভিনয় করলেও কেন যেন আমার খুব খারাপ লাগছে। আমি জানি না আমার এত কেন খারাপ লাগছে, জানি না রিয়ার জন্য খারাপ লাগছে কিনা, নাকি মেম দেশে ফেরাতে খারাপ লাগছে। এই 7টা দিনে রিয়া আমাকে একা রেখে কখনো ভার্সিটিতে যায়নি, ও একা আসেনি, কিন্তু আজকে ও আমাকে একা রেখে চলে এসেছে। কিন্তু কেন? আমি জানি ওর কোনো শরীর খারাপ ছিল না, তাহলে কেন ও আমাকে কিছু না বলে চলে আসলো? এসব কথা ভাবতে ভাবতে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজালাম। না, আমার কাছে এক্সট্রা চাবি ছিল, সেটা দিয়ে খুলে আমি ভেতরে গেলাম। ভেতরে গিয়ে আমি সরাসরি রুমে চলে গেলাম, কিন্তু রুমে গিয়ে দেখি রিয়া রুমে নেই। আমি চিন্তায় পড়ে গেলাম, তাহলে কি রিয়া বাসায় আসেনি? তাহলে ও গেল কই? আমি আর কিছু ভাবতে পারছি না, মাথাটা খুব ব্যথা করছে। না, বসে থাকলে চলবে না। আমি মোবাইল বের করে রিয়াকে ফোন করলাম, কিন্তু আমার ব্যস্ত বলছিল। আমি কয়েকবার ফোন করলাম, কিন্তু সে একই কথা, এই মুহূর্তে আপনি যেই নাম্বারটিতে ডায়াল করছেন সেই নাম্বারটি এখন ব্যস্ত আছে, দয়া করে আবার কিছুক্ষণ পর ডায়াল করুন। বেশ কয়েকবার ফোন করার পর এবার আমার টেনশন বেড়েই চললো। না, আমাকে আর বসে থাকলে চলবে না, এখনই বের হতে হবে বলে আমি রুম থেকে বাইর হচ্ছি। আর ভাবছি মোবাইল যেহেতু ব্যস্ত বলছে, তাহলে হয়তো কারোর সাথে কথা বলছে, কিন্তু এতক্ষণ কার সাথে কথা বলছে? আচ্ছা, আমি এবার রিয়াকে নিয়ে এত কথা ভাবছি কেন? ও যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলো, তাতে আমার কি? কিন্তু এখন আমার আগে জানতে হবে ও কোথায় আছে। এসব কথা ভাবতে ভাবতে আমি দরজার কাছে আসলাম। তখনই পেছনের শব্দ শুনতে পেলাম, তাই আমি পেছনে তাকালাম। তাকে দেখি রিয়া ওয়াশরুম থেকেই বের হলো। তার মানে ও এত সময় অবধি ওয়াশরুমে ছিল, আর আমি কিনা চিন্তায় মরছি কোথায় না কোথায় আছে। কিন্তু তাহলে ওর মোবাইল ফোন বললাম ব্যস্ত বললো কেন? যাই, এত কিছু ভেবে লাভ নেই। রেখে দেখে আমার মাথা ব্যথা ও টেনশন নিমেষেই যেন শেষ হয়ে গেল। আমি রিয়ার কাছে গিয়ে বললাম, এই তুমি আমাকে না বলে ভার্সিটি থেকে চলে আসলে কেন? মাথাটা ব্যথা করছিল তাই। তাহলে আমাকে বলতে পারতে, আমি সাদা করে নিয়ে আসতাম। না, আপনার ফিউচার ওয়াইফ আসছে, আপনি তার সাথে সময় কাটাবেন। আপনি আমাকে নিয়ে শুধু শুধু পড়ে থাকবেন কেন? এই তুমি এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলছি? তুমি আমাকে আপনি করে বলছো কেন? আপনি আমার বড়, তাছাড়া ভার্সিটিতেও আপনি আমার অনেক সিনিয়র। আপনাকে কি তুমি করে বলাটা আমার ঠিক হবে? তাহলে এতদিন তুমি করে বলতে কি করে? এতদিন ভুল করেছি বলে এখনো কি ভুল করব নাকি? আচ্ছা, তুমি এমন কেন করছো? আমি কি ভুল করেছি? প্লিজ আমাকে বলো তো, আমার সাথে এমন করো না প্লিজ। আমি কখন বললাম আপনি কোনো ভুল করেছেন? আমার মনে হয় তুমি আমার উপর রাগ করে আছো, কিন্তু কেন রাগ করে আছো আমাকে প্লিজ বলো। আমি আপনার উপর কেন রাগ করব? আপনি আমার কে? আমি তোমার বর। এটা শুধু অভিনয়, যাতে আমরা এই রুমটা না হারাই। তুমি বলেছো এই কথা? কেন, আপনার বিশ্বাস হচ্ছে না? প্লিজ তুমি এভাবে কথা না বলে আমাকে একবার বলো আমার ভুলটা কি। আপনি ভুল করবেন কেন? ভুল তো আমি করেছি। আপনার এত কাছে যাওয়াটা আমার ঠিক হয়নি। তাছাড়া আপনার ওপর আমি সব সময় জোর খাটিয়েছি, তার জন্য আপনার কাছে আমার ক্ষমা চাওয়া দরকার। আমাকে ক্ষমা করে দিবেন। এবারে কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। যেটা সত্যি সেটাই তো বললাম। তুমি চুপ করবে প্লিজ? কেন এসব বলছো? প্লিজ আমাকে একটু বলো প্লিজ। আমি সব কিছু আপনাকে বলতে বাধ্য নই। আমার ভুলটা কি? বললাম তো আপনার কোনো ভুল নেই, সব ভুল আমার। আপনি বারবার কেন এক কথা বলছেন? ও আচ্ছা, সরি, আর বলবো না। আমি তো আবার আপনার কেউ না, আমি কোন অধিকারে আপনার উপর জোর খাটাবো? কথাগুলো বলতে খুব কষ্ট হলো, তাও খুব কষ্ট করে বললাম। মনে হচ্ছে আমার কাছের কেউ আমাকে দূরে সরে দিচ্ছে তার কাছ থেকে। বলে ওর পার্সটা নিয়ে বের হচ্ছে। তা বললাম, এখন আবার কই যাচ্ছ? একটু বাহিরে যেতে হবে। আপনার না শরীর খারাপ? তাহলে এই শরীর খারাপ নিয়ে বাইরে যাচ্ছেন কেন? একটু কাজ আছে তাই। কি এমন কাজ তা আমি কি একটু জানতে পারি, যদি আপনি কিছু মনে না করেন? খাবার আনতে যাব। মানে হলো দুপুরে খাবো কি, দুপুরের জন্য খাবার আনতে যাচ্ছি। কেন, আমি যা রান্না করছি সেগুলো খাবেন? এতদিন তো আপনারটাই খেলাম, আর কত খাবো আপনারটা। তুমি কেন এমন করছো? প্লিজ এমন করো না। এতদিন আমি ভুল ছিলাম, কিন্তু আজকে ঠিক আছি। আচ্ছা, তুমি তো বাইরের খাবার খেতে পারো না, তাহলে কি করে খাবে? এখন থেকে অভ্যাস করতে হবে। তোমাকে কোনো কিছুর অভ্যাস করতে হবে না, আমি রান্না করব, তুমি সেই খাবার খাবে। আপনি শুধু শুধু আমার জন্য কেন কষ্ট করবেন? আমি আপনার কে? আমি তোমার, বলতে গিয়েও থেমে গেলাম।
কি হলো বলুন, আমি আপনার কে? আমি চুপ। আপনার এই চুপ থাকাই বলে দেয় আমি আপনার কেউ না।